আজকের ক্লাসে আমি মাইক্রোফোনটা বন্ধ রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আপনারা খেয়াল করুন। সবাই হচ্ছে যে আমরা দুই পক্ষই কথাবার্তা বলবো, বলে হচ্ছে যে আমরা একটু একটা জিনিস শুধু শেখার চেষ্টা করব, যে কিভাবে স্মার্ট গোল সেট করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। আমার সাথে সম্ভবত আপনারা সবার একবার করে পরিচয় হয়েছে ইতিমধ্যেই। তারপরে হচ্ছে যে আমি আরেকবার একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নাম। আমি আরিফ উল্লাহ খান। আর এই ব্যাকবোন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে একদম শুরু থেকে কাজ করে যাচ্ছি। তো আমি একটু মূল কথায় যাওয়ার আগে সবাইকে একটু নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি নিউ ইয়ার। আপনারা কি সবাই হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে হ্যাপি নিউ ইয়ার। জি ভাই, আপনাকে হ্যাপি নিউ ইয়ার। জি ভাই, আপনাকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে আমাদের কার্যক্রম। ঠিক আছে, আমি একটু আপনাদের ছবিগুলো নিয়মিত দেখি, গ্যালারি ভিউতে যাই। তো একটু আপনারা যেহেতু সবাই নতুন একটা বছরে চলে আসছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের প্রত্যেকের মানে আপনারা যারাই আছেন, আপনারা এখন পর্যন্ত এই নতুন বছরের কোন ধরনের অ্যাকশন প্ল্যান তৈরি করেন নাই, এরকম কেউ কি আসেন? যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলেন, যে আমি এখনো নতুন বছরে কোনো অ্যাকশন প্ল্যান তৈরি করি নাই। ফরহাদ হোসেন করে নাই, দুইজন। ওকে, ফরহাদ হোসেন এবং ফাহিমা সুলতান আপনারা করেন নাই। তার মানে হচ্ছে বাকি যারা আছে সবাই মোটামুটি করছে, তাই তো? আমি একটু র্যান্ডমলি আপনারা যারা প্ল্যান করেছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাই। যারা প্ল্যান করেছেন, তো আমি সিরিয়ালে দেখতে পাচ্ছি শেখ কামরান। কামরান, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। স্যার, আপনি কি প্ল্যান করেছেন নতুন বছরের জন্য, একটু কি শেয়ার করবেন? জি ভাই, আমি প্ল্যান করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবশ্যই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাই আমি নিয়ত করছি যে প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা পড়বো। এটাই ভাইয়া। এটা কি জাস্ট মনে মনে সেট করছেন, না এটা কোনো লিখিত কিছু আছে? যে লিখিত কোনো রুটিন তৈরি করছি না, এমনি জাস্ট মনে মনে বলেছি যে 12 থেকে 14 ঘন্টা মাস্ট বি পড়বো। ওকে, তার মানে হচ্ছে যে শেখ কামরান মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। তাইলে ওকে শেখ কামরান, আপনার সেটা একটু আমি নোট নিচ্ছি। তারপরে স্নিগ্ধা। স্নিগ্ধা, আপনি কি মোটিভেশন, আপনি হচ্ছে যে এই 2021 সালের জন্য কি প্ল্যান করেছেন, একটু কি বলবেন আমাদেরকে? স্নিগ্ধা, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা একটু ফাহিমা সুলতানা। ফাহিমা সুলতানা, আপনি তো হাত তুলেছেন যে আপনি করেন নাই। আপনি কি অলরেডি করে ফেলছেন নাকি আপনার নতুন বছরের প্ল্যান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কি নতুন প্ল্যান করেছেন? জি না স্যার। আরে একটু ভালো করে বকে দাও, আরে একটু ভালো করে বকাও। আচ্ছা ঠিক আছে, আমরা একটু কাউসার আহমেদের কাছে যাই। কাউসার আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? BAECO11। কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি প্ল্যান করেছেন একটু বলবেন? ভাই প্ল্যান করছিল আল্লাহর রহমতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা করব। আর যেমন আমার মানে কনফিডেন্স ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, এই জন্য আমার একটা রুটিন করছি, মানে ফার্স্ট থেকে পরীক্ষার আগ পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো কি আপনিও এর মতো, আমাদের শেখ কামরানের মতো আপনিও কি জাস্ট মনে মনে প্ল্যান করেছেন, না লিখিত? লিখিত লিখিত রুটিন না? আছে। জি, রুটিন আছে। রুটিনে কি কি আছে? মানে পড়াশোনা, মানে টাইম টু টাইম কখন কোন বিষয় পড়তে হবে এবং মানে পড়াশোনা কতটুকু হবে। আপনার একটু রুটিনটা কি একটু শেয়ার করবেন, জাস্ট একটু ব্রিফলি? সামনে আছে?
জি। একটু তাহলে রুটিনটা দেখি একটু বলুন তো। আমি হয়তো আরেকজনের কাছ থেকে শুনবো, তারপর হচ্ছে যে আমরা আস্তে ধীরে আলোচনার দিকে চলে যাব। আপনার রুটিনটা একটু আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। হ্যালো। জি কাউসার বলেন, জি ভাই। একটু আপনার রুটিনটা একটু বলেন আমাদেরকে। মানে সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠে প্রথম নামাজ পড়ার পর ইংলিশ মানে পড়া শুরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ইংলিশে পরে ব্ল্যাকবোর্ডের ক্লাস। আচ্ছা, তারপর তারপর মেবি মানে বাংলা অথবা অ্যাকাউন্টিং পড়ার পর দুপুরে লাঞ্চ, নামাজ সহ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি টোটাল এমনিতে সারাদিনের জন্য কত ঘন্টা পড়াশোনার প্ল্যান করেছেন? 15 থেকে 17 ঘন্টা। 15 থেকে 17 ঘন্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে মোটামুটি বাকি যারা আসেন তারাও তো এই একই ধরনের কামরানের মতো প্ল্যান করার কথা। তো ফরহাদ হোসেন, আপনি এখনো প্ল্যান করেন নাই কেন? ফরহাদ। জি, আসসালামু আলাইকুম স্যার, আমাকে কিছু বলছেন? জি জি জি, বলি আপনি এখনো 2021 সালের পরিকল্পনা কেন করেন নাই? স্যার আসলে আমার মানে পরিকল্পনা ছিল 21 সালে আসার আগে যে একটা এক্সাম ছিল, উইকলি 7 এক্সাম, মানে ওই এক্সামটা ভালো করা, মানে এটাই ছিল আমার আখেরি মৌকা। মানে ওই আখেরি মত। 2 দিন যে কি পরিমাণ, হ্যাঁ, কি পরিমাণ যে পড়াশোনা করছি স্যার, মানে বলার বাইরে। তবে প্রশ্নটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, হ্যাঁ অনেক হ্যাঁ। অনেক সহজ হয়েছে প্রশ্ন। মানে এটাই ছিল আর কি আমার তখন প্ল্যান। আর আজকের প্ল্যান ছিল মানে আজকে আপনার মোটিভেশনাল কলেজ করব, দেন যে পড়াশোনা করবো আস্তে আস্তে। তো এক্সাক্ট মানে বছরের কি করব ওরকম কিছু সেট করতে পারিনি বা করিনি এরকম কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়ের কি জানেন, আপনারা প্রত্যেকেই কষ্ট করে আপনাদের মোবাইল থেকে যারা অ্যাটেন্ড করতেছেন বা কম্পিউটার থেকে যারা অ্যাটেন্ড করছেন, দয়া করে হচ্ছে যে আপনারা ছোট ছোট প্ল্যানগুলো একটু শেয়ার করেন। তাহলে হচ্ছে যে আমি যেগুলো একটু বাছাই করে দুই একটা বাকিদের সাথে শেয়ার করে দেবো, হয়তো তাদেরও কাজে লাগতে পারে। আপনি একটু ওই চ্যাট বক্সে টাইপ করে দিন। আমি একটু মোহাম্মদ রাশেদ কামালের কাছে যাই, তারপরে হচ্ছে যে আমরা আমাদের আলোচনায় চলে যাব। রাশেদ কামাল, আপনি আপনার পরিকল্পনা বলতে চাচ্ছেন, একটু কি শেয়ার করুন আমাদের সাথে? সালাম আলাইকুম। জি ভাইয়া। ভাইয়া বলেন তো আপনার পরিকল্পনাটা কি ছিল? ভাইয়া আমার habit to build in life through New Year 2021. At first, say prayer 5 times daily and timely. ওকে ওকে, তারপর? Second, early to bed and early to rise. ওকে মাশাআল্লাহ, তারপরে? Third, say tahajjud prayer every day. ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপরে? For avoiding telling a lie. সরি? Avoiding telling a lie. Lie. Okay okay okay, right. 5, try to think positive about everything. Okay. 6, don't try to go through my negative thing. মাশাআল্লাহ, তারপরে? 7, being a smart hard worker. Great. তারপর? 8, plan for every work. আচ্ছা আচ্ছা, তারপরে? 9, being economical. Be economical. তারপর? 10, to note down every day's expense in notebook. Okay, great. 11, being kind to people and to donate if possible. Great. 12, keeping relationship happy. Great. তারপরে? 13, personality development. Personality development. তারপর? 14, loving own work and own self. Own self. Great. 15, start 15 January 2021 by helping poor at least 50 টাকা। Okay. আর এটা ভাইয়া পড়ার রুটিন একটা আছে এমনি, এটা হচ্ছে আমার মানে আমার এই 2021 সালে কি কি আমার করা উচিত সেটা নিয়ে করছি, এমনি পড়ার রুটিন একটা করছি আর কি। আচ্ছা, আপনার এখানে খুব সুন্দর সুন্দর অনেকগুলো আইডিয়া চলে আসছে। একটু কষ্ট করে কি সবার জন্য আরেকবার বাংলায় বলবেন? সবার জন্য? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, অবশ্যই, কেন নয়। আরেকবার বলেন। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো এবং প্রত্যেক দিন পড়া।
ওকে, 2 তারপর নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আচ্ছা, তারপর সিরিয়ালে বলতে থাকেন সিরিয়ালে। তাহাজ্জুদ নামাজ করা, তাহাজ্জুদে নামাজ পড়া প্রতিদিন। আচ্ছা, মিথ্যা কথা থেকে বিরত থাকা। ওকে, সব সময় ইতিবাচক চিন্তা করা। গ্রেট, নেতিবাচক চিন্তা নিয়ে কোনো কিছু না করা। আচ্ছা, ভালো মানের স্মার্ট ওয়ার্কার হওয়া, হার্ড ওয়ার্কার হওয়া। হার্ড ওয়ার্কার, তারপর প্রতিটি কাজের জন্য একটি করে প্ল্যান তৈরি করা, পরিকল্পনা তৈরি করা। গ্রেট, তারপরে মিতব্যয়িতা হওয়া। আচ্ছা, প্রত্যেকটা জিনিস প্রতিদিন আমার কি ধরনের খরচ হচ্ছে বা প্রত্যেকদিন কি কাজ করতেছি সেটার উপর আবার নোট ডাউন করা। ওকে, তারপরে আমার যত সম্ভব আমার আশেপাশের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। আচ্ছা, আমার প্রতিবেশীদেরকে সুখী রাখার বা খুশি রাখার চেষ্টা। আচ্ছা, 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 নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব উন্নয়ন করা। নিজেকে ভালোবাসা এবং নিজের কাজকে ভালোবাসা। ওকে, আমার এটা আমার মানে জানুয়ারির 1ম থেকে শুরু হবে। প্রত্যেক মাসে 50 টাকা করে সাহায্য করা। জি, ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনার প্ল্যান গুলো খুবই সুন্দর এবং হচ্ছে যে খুবই গোছানো। আপনার এই প্ল্যানের বাইরে আপনি বলছিলেন যে আপনার একটা স্টাডি রুটিন আছে, সেই জি রুটিন ভাইয়া। বলে দেন, খুব একটু সংক্ষেপে বলে দেন। আচ্ছা, 5:45 সকাল 5:45 থেকে 8টা পর্যন্ত ইংলিশ পড়া। আচ্ছা, আচ্ছা, ওকে, তারপরে এরপরে 8:30 থেকে ব্যাকবোনের ক্লাস করা। ওকে, এরপরে যে ক্লাসটা করছি তার উপর আমার বই থেকে পড়া, আচ্ছা, সেটার উপর এক্সারসাইজ করা। এরপরে যে আমার এরপরের দিন যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিডিও লেসন গুলো দেখা, জি, এবং সেটার উপর যে পরীক্ষা দেওয়া হয় সেগুলো দেওয়া। আচ্ছা, এরপরে বাংলা পড়া, জি, এরপর আবার ইংলিশ পড়া, আচ্ছা, তারপর অ্যাকাউন্টিং পড়া, তারপর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফাইন্যান্স। সব মিলিয়ে কত ঘন্টা পড়েন? সব মিলিয়ে 10-12 ঘন্টা 13 ঘন্টা এরকম আর কি। ওকে, আপনার এই পরিকল্পনা বানাতে কি কেউ আপনাকে সহযোগিতা করেছে? হ্যাঁ, আমরা এখানে আমরা তো মানে গ্রাম থেকে এখানে শহরে চলে আসছি প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা এখানে বন্ধু থাকি 3 জন এক রুমে। জি, জি, 3 জন মিলে এইটা করছি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পরিকল্পনা হয়েছে। তো আজকে মোটামুটি আমি যা পড়াবো আপনাদের মোটামুটি দেখা যায় অনেকের প্রিপারেশন আছে। এর মধ্যে আমি আপনাদের বাকিদেরকেও বলবো আপনারা আপনাদের ছোট ছোট প্ল্যান গুলো একটু শেয়ার করে দেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা আসলে রাইট ট্র্যাকে আছেন কি নাই। তো আমি মিস্টার রাশেদ কামালের যতটুকু শুনলাম ওনার পরিকল্পনা মোটামুটি গোছানো আছে, এবং যদি আমরা এই পরিকল্পনাগুলো আরেকটু স্মার্টলি কিভাবে করা যায় শুধু ওইটুকুই আজকের ক্লাসে দেখব। তো তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করতে চাই। আমি এই প্রশ্নের ক্ষেত্রেও আপনাদের 5 জনকে সুযোগ দেব, আর বাকিদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু দয়া করে আপনাদের চ্যাট বক্সে লিখে দিবেন। একটু প্রথমেই বললেন আমাকে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো স্ক্রিনে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্টাডি। এই প্রশ্নের উত্তর আমি জাস্ট 5 জনকে জিজ্ঞাসা করব, বাকিরা একটু লিখে দেন আমাকে। তো আপনারা যে 5 জন বলতে চান একটু হাত তুলতে পারেন, অথবা আমি র্যান্ডমলি আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি। যেমন মাহমুদ হাসান, মাহমুদ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাহমুদ হাসান, ওকে। এখানে কাজী ফয়জুল্লাহ আছেন। কাজী ফয়জুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারছি। জি, কাজী ফয়জুল্লাহ, একটু আপনি বলবেন আসলে আমরা কেন পড়াশোনা করি? আমরা কেন পড়াশোনা করি সেটা বলতে, আমি কেন পড়াশোনা করি সেটা হলো, আমার মানে স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া,
আমি ক্লাস 9-এ যখন ছিলাম তখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম আমার আব্বু সহ। আমাদের বাড়ি কিন্তু রংপুরে, একটু দূরে, অনেক দূরে। তা একবার যাওয়া হলো, আর তখন যাই তখন আমার ইচ্ছে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে অতটা আমার পড়ালেখার চাহিদা ছিল না, কিন্তু এইচএসসির পরে অর্থাৎ মানে যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন কেন জানি আমার আরো বেশি ইচ্ছা আগ্রহ বাড়লো যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেই হবে, এইরকম একটা। আচ্ছা ওকে। আচ্ছা একটু বলেন তো আপনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন? আমি কেন পড়তে চাই, আমাদের রংপুরে আছে রোকেয়া ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি, আমি দুই ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং ইউনিভার্সিটির যে পরিবেশ, ক্যাম্পাস এবং অন্যরকম একটা লেখাপড়ার পরিবেশ, এবং এমনি যদি সাধারণ কলেজগুলো আছে এইগুলোতে যদি আমরা পড়ি, এইগুলোর পরিবেশটা তেমন বেশি, ক্লাসও ভালো হয় না। আচ্ছা। এবং পরিবেশটা আমাকে তেমন বেশি ভালো লাগে না, কিন্তু যখন ভার্সিটিতে যাব সেখানে লাইব্রেরি আছে, অন্যরকম একটা শিক্ষণীয় পরিবেশ, এবং এইটা আমাকে বেশি উদ্দীপ্ত করে। তাহলে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাই তো? এবং লেখাপড়ারও একটা ভালো সুন্দর পরিবেশ। হ্যাঁ, ওই পরিবেশটাই যাই বলেন, তার মানে হচ্ছে পরিবেশ। জি, তাই তো, পড়াশোনার পরিবেশটা। এই পরিবেশ দিয়ে আপনি কি করবেন? ধরেন আপনার পড়াশোনার সুন্দর পরিবেশ আছে, আপনি পড়াশোনা করলেন, কিন্তু পড়াশোনা করে কি করবেন? আপনি কি কমার্সের? জি। আচ্ছা, তাহলে কমার্স থেকে কি কি হওয়া যায় আপনি কি জানেন? জি, ব্যাংকার, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি, জব, এই ধরনের। ওকে, তাহলে ইয়ে করলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা যায়, ব্যাংকার হওয়া যায়, তাই তো? অথবা বিভিন্ন শিক্ষকতা পেশায়, আবার যদি বিসিএস দিয়ে ভালো কিছু করতে পারি। ওকে 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 ওকে। আর আর কে বলবেন এখান থেকে? আমি এস এম রবিউল আলমের কাছে যাই। এস এম রবিউল আলম, আপনি একটু বলেন তো, ওয়াই উই স্টাডি, কেন আমরা পড়াশোনা করি? রবিউল ইসলাম ভাই হাত তুলে আছে অনেকক্ষণ পর্যন্ত। বলেন বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমাকে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে, এটা মাস্ট বি একটা আমার মেমোরিতে কাজ করে। ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে গেছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতে গেছিলাম। ওখানকার পরিবেশ একরকম হচ্ছে, পরিবেশটা দেখে আর হচ্ছে ওখানকার পড়ালেখার মান, এই দিকগুলো দেখে আমাকে পড়তে হবে, এটা সবচেয়ে বড় কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান অনেক ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে কেন, হ্যাঁ হ্যাঁ, করবো, পড়ার পর কি করবো বা কি প্ল্যান, এরকমটা, তাই তো? এটা প্ল্যান হচ্ছে যে আমার তো সবচেয়ে বেশি পড়ার ইচ্ছা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল। অতএব দেশের পরিবর্তন নিয়ে আসা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একান্ত কাম্য। আর সেগুলোর দিক থেকে সেখানে যদি আমি রোকেয়া ইউনিভার্সিটি পড়ি বা সিম্পল ইউনিভার্সিটি পড়ি, যেগুলো বা জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি, তো সেখান থেকে কোনো দাবি দেওয়া করলে ওগুলো উঠে আসে না। না, কোথায় পড়বেন না পড়বেন সেটা না, আমার কথা হচ্ছে আপনি কেন পড়বেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ভাই আমি বলতে চাই, আমি বলতে পারবো, বলবো। আপনি কি জায়েদ না? আগে আছে রবিউল ইসলাম, আপনি বলবেন কিছু? আর জি, আমি তো বললাম যে আমাকে পড়তে হবে, এটা হচ্ছে যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, এরপরে দেশের জন্য কাজ করতে হবে, এবং এই আর কি। ওকে, থ্যাংক ইউ রবিউল আলম। আপনারা কেউ একজন আঁকতেছেন, ওইটা একটু অফ করে দেন। আমি বলবো জায়েদের কাছে যাই। জায়েদ, আপনি বলুন তো। হ্যাঁ, আমার নাম হচ্ছে জায়েদ। আমি হচ্ছে মূলত মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, প্লাস হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। এখন হচ্ছে আমার মেইন লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া। এখন আমার পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ডাক্তার হয় হচ্ছে সৎ উপায়ে বড়লোক হওয়ার জন্য, আর অনেকে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর অনেকে হচ্ছে কি গরিবদের সেবা দেওয়ার জন্য। আর আমার ডাক্তার হওয়ার লক্ষ্যটা হচ্ছে মানুষের খুব কাছাকাছি থেকে মানুষের সেবা করা যায়, মানুষের হৃদয়ের আকুতি গুলো শোনা যায়। আল্লাহর পরে তো তারাই মূলত মানুষের
মানুষকে বাঁচাতে পারে। তো তাদের এই যে একটা আত্মতৃপ্তি, তাদের একটা চোখের পানি, ওটা যাতে দেখতে পারি, ওটা আমার খুব ভালো লাগে। ওটার জন্য আমি পড়ালেখা করতে চেষ্টা করি। এবং আমার মোটিভেশন লেস হয়ে গেলে আমি জাস্ট আমার আব্বু আম্মু এবং হচ্ছে আমি যে মানুষগুলোকে সেবা দিব যদি আল্লাহ কবুল করে, তাদের 2 ফোঁটা চোখের পানিটাকে আমি চিন্তা করি। ওটা দেখলে আমার নিজের ভিতরে মোটিভেশনটা চলে আসে। ইনফ্যাক্ট আমি অনুপ্রেরণা হচ্ছে ওটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মিস্টার জায়েদ, আপনি আমাদের এই মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি। বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি, এগুলো আমি পড়তেছি প্লাস পাশাপাশি। আইসিটি কেন? কারণ হচ্ছে আমাদের যেগুলো এবার আমাদের একসাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে, ওখানে আমাদের আইসিটি একটা পোর্শন থেকে যায়। সায়েন্সের ক্ষেত্রে আমাদের ম্যাথ, আইসিটি আর হচ্ছে বায়োলজি, এই তিনটা থেকে আইসিটি আর বায়োলজি এই দুটো আমি দাগাবো। এটার জন্য আমি এগুলো দেখছি আর কি, সব দিক দিয়ে দেখবো। যেহেতু জিপিও আমার দিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ মেডিকেলটা ট্রাই করবো হাইলি, এরপর হচ্ছে বিইউ, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এগুলো দিব, প্লাস গুচ্ছ পদ্ধতি, সব দিক দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন আমার পড়ালেখাটা সফল হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আর কি। ওকে মিস্টার জায়েদ, থ্যাংক ইউ আপনার মতামত দেওয়ার জন্য। আপনার কাছে আমি আরেকবার আসতে হবে, কারণ আপনার প্রস্তুতির মোটামুটি ডাইভার্সিফাইড প্রিপারেশনের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু হচ্ছে এইটা নিয়ে আমি একটু কথা বলবো পরবর্তীতে। আমি একটু সর্বশেষ আপনার 3 জন বলেন, সালমান আরিফ আর 2 জনের সাথে কথা বলবো। সালমান আরিফ, আপনি একটু বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন তো কেন পড়াশোনা করতে? এই তো ভাইয়া, আমার মানে স্বপ্ন ডিইউ, কিন্তু আমার মানে মূল লক্ষ্য ছিল আমি বিসিএস দেব। ওকে বিসিএস দিয়ে মানে পুলিশে ঢুকবো আর কি, এসপি অথবা এডিসি তে। মনে করেন যে আমার মন কথা, আমার পুলিশে কাজ করা খুব ইচ্ছা এবং দেশের সেবা করা, এটা আমার খুব ইচ্ছা আর কি। এজন্য মনে করেন পুলিশকে আমরা সবাই টু সাম এক্সটেন্ট খারাপ চোখে দেখি, মানে খারাপ। এইটা মনে করেন যে পুলিশ সবাই তো আর খারাপ হয় না, তো আমার হচ্ছে খারাপ দেখেই মনে করেন যে আমি ইনশাল্লাহ বিসিএস দিয়ে কোনো বড় পোস্টে ঢুকবো, যাতে পুলিশকে মানুষ খারাপ না বলে, লোকে খারাপ না বলে, ইনশাল্লাহ সেই চেষ্টা করে যাব। এটা মনে করেন যে আমার লক্ষ্য আর কি। গ্রেট, থ্যাংক ইউ। আমরা মোহাম্মদ ফাহাদ হোসেনের কাছে একটু যাই। ফাহাদ হোসেন, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। জি জি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, জনগণের সেবা করা। পড়ালেখা, আমরা সবাই পড়ালেখা করি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সবারই একটা লক্ষ্য থাকে যে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে যে কোনো একটা পেশায় নিয়োজিত হয়ে ওই পেশা থেকে মানুষের সেবা করব। কিন্তু আমরা ওই পেশাতে যাওয়ার পর কে কতটুকু সেবা করতে পারি, তা নিজে প্রথমে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যায় ওই লক্ষ্যটা করতে পারি নাই, পূরণ করতে পারি নাই। সবাই দেখা যাচ্ছে যে নানান রকমের নানান ভাবে সবাই তাদের লক্ষ্য থেকে সরে দাঁড়াইতে হয়। শুধু আপনারটা বলেন, আমি চাই কেন আমরা পড়াশোনা করি? শুধু আপনারটুকু বলেন যে কেন আমরা পড়াশোনা করি। আমরা পড়াশোনা করি কিছু জানার জন্য, এবং আমি শিক্ষা অর্জন করে পরবর্তীতে আমি আবার নেক্সট কাউকে তা বিতরণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে তা করতে পারি নাই, তা সফল হতে পারি নাই। আমি চাইবো যে আমরা নিজেরা যা অর্জন করবো তা অপরকে বিলিয়ে দিতে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। মোহাম্মদ ফরহাদ হোসেন, না ফাহাদ হোসেন, হ্যাঁ, থ্যাংক ইউ ফাহাদ হোসেন। তাইলে আপনারা যদি একটু সামারি করি, এখানে আপনারা যে 5 জন বললেন, আপনারা বাকি যাদেরকে আমি সুযোগ দেই নাই বলার জন্য, আপনারা একটু কষ্ট করে লিখে দেন, তাহলে আমি একটু পরে চেক করে আপনাদের একটু বলে দিব। তো তার আগে আমি একটু এই কথাগুলোর উপর একটু সামারি করি। সেটা হচ্ছে যে আমরা আসলে কেন পড়াশোনা করি। পড়াশোনার যে আবিষ্কার, এটা তো হচ্ছে যে এই ইউনিভার্সিটির স্টাইলটা আসছে তো বহু পরে, কিন্তু মানুষের যে লার্নিং ইন্টারেস্ট বা শেখার যে আগ্রহ, এটা হচ্ছে সৃষ্টির আদি থেকেই শুরু হয়ে আসছে, ঠিক আছে। আর একদম শুরুর দিকে যেটা ছিল যে এই পড়াশোনার উদ্দেশ্য ছিল যে কোনো একটা কৌশল সম্পর্কে জানা, ঠিক আছে, যার মাধ্যমে জীবনটাকে আরেকটু সহজ করা যায়। কোনো একটা কি কৌশল সম্পর্কে জানা,
যার মাধ্যমে জীবনটাকে সহজ করা যায়। আর পরবর্তীতে যখন ব্রিটিশদের হাতে এডুকেশনের দায়ভারটা চলে গেছে, ব্রিটিশদের ঠিক আগে পর্যন্ত মানুষ হচ্ছে যে এক স্টাইলে পড়াশোনা করতো। এরকম আমরা হয়তো অনেকে দেখি যে তখন গুরু এবং শিষ্য থাকতো, ঠিক আছে, একজন গুরুর আন্ডারে কয়েকজন শিষ্য লং টার্ম ধরে থাকতো, 3 বছর 5 বছর থেকে, তারপরে সেখান থেকে শিখতো, শিখে দেখা গেল যে আপনারা হয়তো এখন পীরের ব্যাপারে দেখেন, পীরের মুরিদ আবার পীর হয়, এইটা কিন্তু অনেক পুরাতন একটা লার্নিং। তারপরে হচ্ছে এই যে ইবনে সিনা বলেন, এই যে আমরা যদি অ্যারিস্টটলের দিকে তাকাই, আমরা যদি প্লেটোর দিকে তাকাই, আমরা যদি আলেকজান্ডারের দিকে তাকাই, তখন হচ্ছে যে তারা কেউ যুদ্ধ সমর কৌশল, যেটা যুদ্ধ কৌশল শিখতো, কেউ চিকিৎসা বিদ্যা শিখতো, কেউ আইন বিদ্যা শিখতো। এইভাবে মূলত তারা এই পড়াশোনাটাকে কাজে লাগাইতো, পার্টিকুলারলি ওই কৌশলগুলো জানার জন্য, সেই কৌশল জেনে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কল্যাণে কিভাবে কৌশলগুলো ব্যবহার করা যায়, সেজন্যই মূলত আমরা পড়াশোনা করি, তাই তো? তো আপনারা যারা যিনি ডাক্তার হবেন, আমি তার ব্যাপারে বলবো, ভাই আপনি মোটামুটি একটা দারুণ গোল সেট করে ফেলছেন ইতিমধ্যে যে আমি ডাক্তার হব, কিন্তু সেই সাথে পাশাপাশি হচ্ছে যে আপনি আরো কয়েকটা সাব গোল সেট করে রাখছেন। তো এই যে সাব গোলটা, এইটা হচ্ছে যে যদি কোনোভাবে এই সাব গোলটা আপনার মনের মধ্যে বাসা বেঁধে যায়, তাহলে হচ্ছে যে আপনার মূল লক্ষ্যে কিন্তু আপনি যাওয়ার সম্ভাবনা খুবই কম। জি, এটা কেন কম আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন একই সাথে 3টা-4টা রাস্তা সেট করে ফেলেন, 3 থেকে 4টা রাস্তা, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি কোন রাস্তায় যাবেন এটা কিন্তু আপনার জন্য মুশকিল, ঠিক আছে? তো এর বাইরে আপনার যারা পুলিশ হবেন চিন্তা করতেছেন, বা হচ্ছে যে অন্যান্য সেবায় আসবেন, ডেফিনেটলি এগেইন আমাদের পড়াশোনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে শেখা, কৌশল শেখা, যে কৌশলগুলো আমরা পরবর্তীতে আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার করে জীবনটাকে আরো সহজ করতে পারবো। আর চাকরি বিদ্যাটা আসছে খুবই মানে অনেক পরে, ঠিক আছে, যে আমরা এখন হচ্ছে যে অনেকেই পড়াশোনা করি পার্টিকুলারলি চাকরির জন্য, পার্টিকুলারলি যে বিসিএস জেনে দিবেন, পুলিশ জেনে হবেন, বা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে অন্যান্য সার্ভিসে যাওয়ার চিন্তা করতেছেন, প্রত্যেকের জন্যই বলি যে চাকরির আসছে বহু পরে। কিন্তু আপনি যদি আপনার পড়ার আগ্রহটা সেট করে ফেলতে পারেন শুরুতেই, যে আমি পার্টিকুলার কোন একটা কৌশল রপ্ত করব, সেই কৌশলের মাধ্যমে পরবর্তীতে আমার জীবন এবং আমার চারপাশে যত মানুষ আছে তাদের জীবনকে সহজ করার জন্য আমি আমার পড়াশোনা করব, তাহলে হচ্ছে যে আপনি ওই পড়াশোনার ভিতরে যেতে পারবেন। কিন্তু যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্যই পড়াশোনা করেন, যারা এখনো শুধুমাত্র আপনাদের চাকরির জন্য পড়াশোনা করেন, তাদের জন্য বলতে চাই সেই ক্ষেত্রে এইটা শুধু আপনার চাকরি ওরিয়েন্টেড হয়ে যাবে, এটা জনকল্যাণ এবং ব্যক্তি কল্যাণ দুটাতে হচ্ছে যে বাধা দিবে, এবং ভবিষ্যতে আপনার এই জ্ঞানটা হচ্ছে যে আপনার একটা পর্যায়ে আপনার জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াইতে পারে। তো একদম সর্বপ্রথম আপনাকে সেট করেন যে আমি শেখার জন্য শিখবো, ঠিক আছে, এই কাজটা করে ফেলতে পারেন। তো তারপরে আমি এখন আরো ছোট ছোট কয়েকটা টেকনিক দিব, যে টেকনিকের মাধ্যমে শুধুমাত্র পার্টিকুলার একটা গোল অ্যাচিভ করা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা অ্যাচিভ করা যেতে পারে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়বো যদি এই প্রশ্ন করি, তাহলে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে দীর্ঘদিন ধরে অনেক গবেষণা, অনেক বলা যায় যে প্রফেসর অধ্যাপক থেকে শুরু করে দীর্ঘদিন ধরে জ্ঞানের একটা বিশাল চর্চা হয়ে আসছে। তো অন্য বিশ্ববিদ্যালয়ও ঠিক একইভাবে হচ্ছে, কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে ওইখানে জয়েন করে। তার মানে হচ্ছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা শিক্ষককে আপনার অন্য বিশ্ববিদ্যালয় পাবেন। তো এইখানে যে একটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে, যার জন্য বলা যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হয় বা পড়ার সুযোগ থাকে, তাহলে খুব সহজেই আমাদের যে কাঙ্ক্ষিত গোল, যে ডাক্তার হওয়া
পুলিশ হওয়া, এই কাঙ্ক্ষিত গোলের খুব কাছাকাছি চলে আসা যাবে। কারণ হচ্ছে যে এখানকার সেই পরিবেশটা আছে যে হচ্ছে যে আমাদের পরবর্তী গোলকে অ্যাচিভ করার জন্য, পরবর্তী আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য সহযোগিতা করবে। ঠিক আছে? তো আমি আপনাদের যে উত্তরগুলো আপনাদের গোছানো 2021 সালের পরিকল্পনা এবং আপনাদের যে পড়াশোনার যে আগ্রহ, যে কি জন্য পড়েন সে ব্যাপারে আপনারা অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি বলা যায় যে আমাদের চাইতে আগানো। কারণ আমি মনে আছে যখন ঠিক 2007 সালে আমি, এখন আপনারা যেই অবস্থানে আছেন ঠিক একই অবস্থানে ছিলাম, তখন আমি আপনাদের মতো ক্যান্ডিডেট ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষার্থী। তো আমি মূলত মাদ্রাসার স্টুডেন্ট, আলিম পর্যন্ত আমি মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসায় পড়াশোনা করার পরে তারপর হচ্ছে আমি মূলত আলিমে ওঠার পরে, আলিম পর্যন্ত মূলত আমি জানতাম না ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা, একদম মানে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। আমি, আমাদের 5 জন বন্ধু ছিল, আমার ওই 5 জন বন্ধুর বাইরে খুব একটা মিশতাম না। তো আমার মনে হচ্ছে আমাদের চাঁদপুর কলেজ, আমি চাঁদপুরের ছেলে, তো চাঁদপুর কলেজে যারা পড়ে তারা মনে হচ্ছে অনেক বড় কিছু, মাদ্রাসার চাইতে অনেক সুপিরিয়র। কিন্তু আমার দাখিল এবং আলিম দুটো রেজাল্ট ভালো হওয়ার সুবাদে আমার গ্রামের এক বড় ভাই, পাশের গ্রামের এক বড় ভাই, উনি এসে আমাকে একটু জাস্ট ইনফরমেশন দিল। আলিম পরীক্ষার পরে আমি টানা 3 দিন ঘুমাচ্ছিলাম, যে আমার তো এখন পরবর্তী চিন্তা হচ্ছে যে আইদার বিদেশ চলে যাওয়া, কারণ আমাদের ওইদিকে একটা টেন্ডেন্সি আছে, অথবা হচ্ছে যে চাঁদপুর কলেজের চেষ্টা করা এবং যে আমার যে মাদ্রাসা আছে সেখানে ফাজিল করা। এটাই হচ্ছে আমার সর্বোচ্চ, যতটুকু আমার আই ভিশন ছিল, যে আমি এর বাইরে চিন্তা করতে পারিনি। কারণ আমার হয়তো আপনাদের অনেকের এখন গাইড আছে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে থেকে জানেন, আপনাদের টিচাররা আছে, তো মানুষের তো আর ওই রকম টিচাররা থাকেও না, সেজন্য তো আমি যেটা করছি পরে ওই ভাইয়ের একটা জাস্ট ইনফরমেশন ছিল যে আরিফ তুমি যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করো হয়তো তোমার চান্স হয়ে যেতে পারে। শুধু এই একটা ইনফরমেশন হচ্ছে আমার মাথা হিট করে, এবং পরবর্তীতে আমি ঢাকায় এসে ফোকাসে ভর্তি হই। ফোকাসে 4 মাস কোচিং করি এবং দেখা যায় যে এই 4 মাসের মধ্যে আমার কথার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল। যেমন তখন আমি শব্দটা উচ্চারণ করতাম আই, আর আমরা বলতাম আন্ডা। আপনারা তো অনেকেই জানেন না, চাঁদপুরের যারা এখনো হয়তো একটু নোয়াখালী বা লক্ষ্মীপুরের ওই বা ফরিদপুরের কাছাকাছি যারা আছেন তারা এই শব্দটা বলেন যে আই আন্ডা বলেন নাকি? নোয়াখালীর কেউ আছেন এখানে? নোয়াখালীর কেউ নাই? আমার বাগ্নি একজন তো আছে। আচ্ছা, যাই হোক, তো যেটা হচ্ছে ওই এই একটা ব্যাপারের কারণে আমি হচ্ছে তখন আমার ক্লাসে আর কথা বলতাম না, কোচিং এর মধ্যে কারোর সাথে মিশতাম না। আর এইটাই হচ্ছে যে আমার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা সুযোগ হিসেবে কাজ করে। কারণ ক্লাসে যারা ছিল তারা সবাই, কেউ নটরডেম থেকে, কেউ হচ্ছে যে ঢাকা কলেজ থেকে, এরকম বড় বড় যে কলেজগুলো আছে নামকরা কলেজ থেকে তারা আসছে। তারা সবাই যখনই টিচার কোনো প্রশ্ন করতো খুব ফটফট ফটফট আনসার দিত। তা আমার যেটা মনে হলো যে ওরা এই ক্লাসে যদি 35 জন স্টুডেন্ট ছিল, এর মধ্যে 34 জনও চান্স পায়, একজন যদি কেউ চান্স না পায় সেটা হবো আমি। তো যেটা হলো পরবর্তীতে এই 35 জনের মধ্যে থেকে শুধু 4 জন চান্স পায়, এর মধ্যে প্রথমবার 3 জন চান্স পায় এবং শেষে পরবর্তী ব্যাচে মানে সেকেন্ড ইয়ারে গিয়ে আরেকজন চান্স পায়, টোটাল 4 জন চান্স পায়। এবং তারা যেই কাজটা করতো যে প্রত্যেকেই খুব ভালো পারে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করতো এবং অনেক বেশি কনফিডেন্ট ছিল। যেখানে আমি পারি না, এবং পারি না দেখাচ্ছে যে আমি তাদের সাথে কিভাবে কম্পিট করা যায়, কিভাবে তাদের সাথে প্রতিযোগিতা অ্যাডজাস্ট করা যায়, সেজন্য হচ্ছে আমার পড়াশোনার গতিটা ছিল নিজের মধ্যে। যেহেতু আমি কারোর সাথে মিশতাম না, নিজে নিজে পড়াশোনা করতাম খুব বেশি। এবং যেটা হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ওই ব্যাচের মানে সবচেয়ে ভালো স্টুডেন্ট হিসেবে, সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট যেটা তৎকালীন ডেভেলপমেন্ট স্টাডিজ, ওই ডেভেলপমেন্ট স্টাডিজ ছাত্র হিসেবে সুযোগ পাই। তো এগেইন আপনার যারা এখন মোটামুটি দারুণভাবে পড়াশোনা করতেছেন তাদের জন্য কথা হচ্ছে যে যতটুকু পারেন
এইটা নিজের মধ্যে রেখে আপনারা এইটাকে কোনোভাবে ইয়ের মধ্যে নিয়ে আসার দরকার নাই যে আমি খুব বেশি পারি বা আমি হচ্ছে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি যতদূর মনে আছে আমি চিটাগং বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমার প্রথমবার ওয়েটিং লিস্টও আসে নাই। 100 বা 100-র পরে গিয়ে হচ্ছে আমার সিরিয়াল ছিল ওয়েটিং লিস্টে, তো পরে ওইখান থেকে ডাকে নাই কখনোই। তো যেটা হচ্ছে যে এই যে ইয়ের বিষয়টা, যে পড়াশোনার বিষয়টা, আপনারা যারা মোটামুটি অলরেডি প্ল্যান করে আগাচ্ছেন, আপনারা যে যতটুকুই পারেন বা যতটুকুই করছেন, আপনারা হচ্ছে পড়াশোনার গতিটা কোনোভাবে স্লো ডাউন করেন না। তাহলে হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে বা অন্য আরেকজন পারে না তার দেখা থেকে আপনি তার চাইতে বেশি পারেন, এই অহংকারটা আনার দরকার নাই আমার মধ্যে। তো আমি একটু ছোট কয়েকটা কমেন্ট করি। এর মধ্যে আছেন যে মোহাম্মদ রাশেদ কামাল, আমি পড়াশোনা করি কারণ আমি হতে চাই একজন ভালো সচেতন সুশিক্ষিত মানুষ। গ্রেট, আমি যদি ভালো মানুষ হইতে পারি তাহলে আমার পারিপার্শ্বিক পরিবেশ ঠিক হয়ে যাবে। জি, আপনার চিন্তা খুবই গোছানো, কারণ হচ্ছে আমি দেখলাম যে আমি যেটা বলছি পড়াশোনার যে পার্টিকুলার উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে ভালো সচেতন সুশিক্ষিত মানুষ। তাহলে হচ্ছে আপনি আপনার চারপাশের পরিবেশটাকে আপনি ভালো করতে পারবেন। আপনি চাকরি তো আপনার করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ডেইলি নিডস মেনটেন করার জন্য। তো আপনি যে পেশায় থাকেন, যদি পড়াশোনা হয় জ্ঞান অর্জনের জন্য, পড়াশোনা হয় কৌশল রপ্ত করে মানুষের উপকারের জন্য, তাহলে হচ্ছে এইটা আপনার পরবর্তী লাইফে আপনার জন্য কল্যাণ হয়ে দাঁড়াবে এবং হয়তো নিজের জীবনে কখনোই হতাশা আসবে না। অনেকে অনেক পড়াশোনা করার পরেও, অনেক বড় চাকরি করার পরেও কিন্তু হতাশ হয়ে যায়। তারপরে আমাদের তো তরিকুল ইসলাম, নিজের ইচ্ছা এবং বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে চাই, সেজন্য পড়াশোনা করি। রুমন তাওহীদ, লেখাপড়া করি শেখার জন্য, জানার জন্য, মানুষের জন্য, মানুষ হওয়ার জন্য, জীবনের এবং নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। যাই হোক, আপনারা মোটামুটি অনেক আগানো আমার মনে হচ্ছে। এবার একটু আমি চলে আসি এই যে পড়াশোনা করা, যে আমরা যেটা বললাম যে আমাদের পড়াশোনা করতে হবে পার্টিকুলার কৌশল রপ্ত করার জন্য। সেজন্য থেকে পড়াশোনা করার আগে সেট করে নিতে হবে যে আসলে আমার পার্টিকুলার গোল, আমি কোথায় যেতে চাই। তো আপনার সেই গোলটা আপনার এখানে যে লাইনটা লেখা আছে, সেট গোলস দ্যাট মোটিভেট ইউ। আপনাদের প্রত্যেকের এরকম ভালো লাগার জায়গা আছে, যেমন একজন বলছেন ডাক্তার হওয়া, একজন বলছেন পুলিশ হওয়া। তো যারা হচ্ছে যে এরকম কোন একটা গোল সেট করে ফেলেছেন, তাদের জন্য বলবো ডেফিনেটলি স্টিল আপনাদের অনেক দূর যেতে হবে। কারণ এখানে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার পরে চাকরির আরেকটা আলাদা পড়াশোনার দরকার হয়। তো যারা এখন পর্যন্ত গোল সেট করেন নাই, কারণ হচ্ছে যে আপনাদের অনেকেই দেখলাম যে আমার এখানে কমেন্টে ওইভাবে আসে নাই যে 2021 সালের পরিকল্পনা কি প্লাস আমার পড়াশোনার উদ্দেশ্য কি, মাত্র 3-4 জন কমেন্ট করেছে। তো সেই হিসেবে বলবো আপনারা যারা এখনো এমন গোলটা সেট করেন যেটা আপনাকে মোটিভেট করবে, যেমন যদি মানুষের সেবার কথা বলেন, ডেফিনেটলি দ্যাট ক্যান বি আ গুড আইডিয়া। আবার আপনার যে আমি মানুষের সেবার পাশাপাশি ইয়ের জন্য ডাক্তার যে, তার জন্য আমি একটু বলবো আপনি একটু দ্রুত, যত দ্রুত পারেন প্রিসাইজ করে ফেলেন। ম্যাক্সিমাম 2টা গোল আপনি সেট করেন। এক হচ্ছে যে আমি মেডিকেলের জন্য আমার সর্বোচ্চ প্রস্তুতি নিব, আর অবসর সময়ে একটু একটু করে আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পার্টিকুলার ইউনিটের জন্য চেষ্টা করব। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে যে গুচ্ছ পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন, প্লাস হচ্ছে মেডিকেলের জন্য নেন, ডেফিনেটলি এইটা আপনাকে ডিস্টার্ব করবে, প্ল্যান করতেও ডিস্টার্ব করবে। আপনার যেটা হচ্ছে আমি সবকিছু অ্যাচিভ করতে চাই, মানে সেক্ষেত্রে আমার কিছু অ্যাচিভ করা সম্ভব নাও হতে পারে। আই অ্যাপ্রিসিয়েট যে আপনি মোটামুটি অনেকগুলো অনেক বেশি এফোর্ট দিচ্ছেন, কিন্তু এইটা একটু গুছিয়ে দিলে আশা করি হচ্ছে যে আপনার ডাক্তার হইলে হচ্ছে যে আপনার ওই লাইনটা আপনার জন্য দ্রুত বা বলাতে অনেক বেশি ক্লিয়ার থাকবে। আর আমাদের মেডিকেলের জন্য আমাদের হচ্ছে যে কিছু কন্টেন্ট আছে, আমাদের ইউটিউবে আপনারা চেক করতে পারেন। প্লাস হচ্ছে যে আমার ওই ছোট ভাই যে এখন পঞ্চগড়ের সদর হসপিটালের ডক্টর মোহাম্মদ তোফায়েল হোসেন, আপনারা চাইলে তার লেকচারগুলো ফলো করতে পারেন। তার নিজস্ব ডিএমসি ড্রিমার নামে একটা অ্যাপ আছে, সেখান থেকেও নিতে পারেন। অথবা তার পড়া এবং তার বন্ধু যে ডক্টর গোলাম মোস্তফা প্রিন্স, গোলাম মুক্তাদির প্রিন্স, তো এরা এবং ডক্টর আরেকজন আছে সম্ভবত নজরুল,
এদের কয়েকজনের করার লেকচার আমাদের কাছে রেকর্ডেড আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন, প্লাস হচ্ছে যে সেই তোফাইল লেকচারগুলো দেখতে পারেন, যেগুলো খুবই সুন্দর করে গোছানো। তো এই চ্যাপ্টারে আপনারা বলবো, আপনারা যারা এখনো গোল সেট করেন নাই বা করতে পারেন নাই, তারা হচ্ছে এমন একটা গোল সেট করেন আজকেই, যেটা হচ্ছে যে আপনাকে মোটিভেট করে, আপনাকে আগ্রহ, ইন্সপাইরেশন দেয়। ঠিক আছে? এরপরে এই গোলটা কিভাবে আরো সুন্দর করে গুছিয়ে করা যায়, সেজন্য হচ্ছে যে গোল সেটিং এর জন্য আপনারা যারা হচ্ছে র্যান্ডমলি বলেছেন, যেমন হচ্ছে যে আমি যখন, আমার মনে আছে অনার্সের থিসিস করতে যাই, তখন হচ্ছে যে আমি আমার যে প্রফেসর তাকে বলছিলাম যে স্যার আমি এই অনার্সের থিসিসটা করতে চাই মূলত ডিজাস্টারের উপরে। বাংলাদেশে যত বন্যা হচ্ছে, যত নদী ভাঙ্গন হচ্ছে, এই নদী ভাঙ্গনগুলো আমি কি করতে চাই, আমি হচ্ছে এইগুলো সবগুলোর উপরে গবেষণা করতে চাই। তা আমার হাতে সময় হচ্ছে মাত্র 6 মাস ম্যাক্সিমাম। তো এই 6 মাসের মধ্যে আমি হচ্ছে যে এই বাংলাদেশের বন্যা, দুর্যোগ এগুলোর উপরে গবেষণা করতে চাই। এটা বলার পরে উনি আমাকে অ্যাপ্রিশিয়েট করলো যে ঠিক আছে, তুমি বন্যা দুর্যোগ নিয়ে গবেষণা করতে চাও, কিন্তু তুমি কি জানো যে এই বন্যা এবং দুর্যোগের এরিয়া কত বড়? তো আসলে তখন আমি বুঝি নাই, আমার বলা যায় যে আপনাদের মতোই টু সাম এক্সটেন্ট কিছুটা হচ্ছে যে ইম্যাচিউর। কারণ চাইলেই হচ্ছে যে বন্যা দুর্যোগ নিয়ে 6 মাসের মধ্যে গবেষণা করা সম্ভব না। প্রত্যেকটা ইস্যুতে কিভাবে মানুষকে এই বন্যা বা দুর্যোগ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলো চাইলে একটা গবেষণা বা 6 মাসের একটা গবেষণার মধ্যে পাওয়া সম্ভব না। সেজন্য মূলত যে কোনো গোল সেটিং এর জন্য আপনারা যারা হচ্ছে যে গোল সেট করেছেন এবং যারা করেন নাই, প্রত্যেকের জন্য আমি বলবো আপনারা হচ্ছে এই 5টা বা এই ফর্মুলাটা আপনারা ফলো করেন, যেখানে স্মার্ট গোল সেটিং একটা আইডিয়া আছে। তো স্মার্ট এর হচ্ছে আবার ছোট ছোট ব্যাখ্যা আছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে প্রথম এস দিয়ে হচ্ছে যে স্পেসিফিক কি, আমি তখন যেটা করলাম, আমার যে পুরো ডিজাস্টারের থিসিসটা আমি নিয়ে আসলাম মাত্র 2007 সালে সিরাজগঞ্জের পার্টিকুলার একটা গ্রামে বন্যার কারণে কি ধরনের ক্ষতিগ্রস্ত, বন্যার কারণে মহিলা, শিশু এবং বৃদ্ধরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই স্পেসিফিক গোলটা কিন্তু আমাকে সেট করতে সহযোগিতা করেছিল আমাদের ম্যাডাম। যে তুমি চাইলে যদি বন্যা বলো, বন্যা হচ্ছে যে বাংলাদেশে বহু বন্যা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় বন্যা হচ্ছে যে 1988 সাল, 1998 সাল, 2004 সাল। এরপরে তো হচ্ছে যে আমরা অনেকগুলো টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো তো অনেক কিছু দেখছি। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক যদি কোনো একটা আউটকাম ওই ছোট সময়ের মধ্যে আমরা 6 মাসের মধ্যে অ্যাচিভ করতে যাই, সেক্ষেত্রে আমার যতটুকু স্পেসিফাই করা যায়। আপনারা যারা পড়াশোনা নিয়ে এখন খুব বেশি ব্যস্ত, তারা স্পেসিফিক সেট করে ফেলেন যে আপনি কোন সাবজেক্টগুলো আগামী, এই যে আপনাদের হয়তো সম্ভবত আপনাদের এপ্রিল মাসে পরীক্ষা হতে পারে, তো এপ্রিল মাসের মধ্যে আপনি আপনার কোন কোন সাবজেক্ট কতটুকু শেষ করতে পারবেন সেটা এখন থেকে সেট করে ফেলেন, এবং আর কি কি ঘাটতি আছে সেগুলো বের করার চেষ্টা করেন। আপনারা যদি আপনাদের পরীক্ষার রেজাল্টে দেখেন যে আপনি এখন মোটামুটি 80% প্লাস মার্কস পান, তাহলে হচ্ছে যে আপনি অল্টারনেটিভ আর কি এডুকেশন আছে সেগুলো হচ্ছে আপনি একটু দেখতে পারেন। কিন্তু যদি না পান, তাহলে এখনই স্পেসিফাই করে ফেলেন যে কোন সাবজেক্টটা আপনি কতটুকু সময় ধরে পড়বেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সেট করে ফেলতে হবে যে একটা কিছু কিওয়ার্ড সেট করবে যে আমি বাংলাটাকে প্রতিদিন 3 ঘন্টা করে আগামী 1 মাসের মধ্যে চেষ্টা করব যে এই আমার বাংলার সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে। সেক্ষেত্রে লেকচার শিটের পাশাপাশি আপনারা অবশ্যই মেইন বইয়ের দিকে একটু গুরুত্ব দিবেন, মেইন বইয়ের দিকে। এবং সেখানে ছোট ছোট কিছু অ্যাকশন ওয়ার্ড, যেটা আমি বললাম যে আমি হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে চাচ্ছি বাংলার সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করে দিতে, ইনক্লুডিং মেবি 2 or 3 টাইমস রিভিশন। আপনারা সবাই মনে হয় এখনো মনে রাখতে পারেন আমাদের কাইটুসানের ফরগটেন কার্ভ। তো যেহেতু আমরা ভুলে যাওয়ার প্রবণতাটা হচ্ছে আমাদের ন্যাচারাল, একদম ন্যাচারাল, সেক্ষেত্রে আমরা যেহেতু ভুলেই যাব, তাহলে ভুলে গেলেও কি আমরা পড়াশোনা ছেড়ে দেবো? না, আমাদের হচ্ছে কিভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কিভাবে মনে রাখতে, যেমন ফরগটেন কার্ভে সেখানে দেখাচ্ছিল যে
আপনারা যখন পড়েন, পড়ার ঠিক 1 ঘন্টার মধ্যে মোটামুটি 50% মতো ভুলে যান, একদিনের মধ্যে 75% মতো আপনারা ভুলে যান। তাহলে সেটা কি করতে হবে? স্মার্ট আইডিয়া বা স্মার্ট বয় যারা আছে তাদের জন্য বলা হয় যে আপনারা প্রথমে যখনই পড়বেন, পড়ার পরে যে কোনো পড়া, ঠিক আছে, আপনি হচ্ছে যে একটা টপিক পড়লেন, পড়ার পরে আপনি চাইলে 2 ভাবে আপনি এটা মনে রাখতে পারেন। একটা হচ্ছে লিখে, অথবা আপনি বইটা বন্ধ করে 2 থেকে 3 বার নিজে নিজেকে বলবেন, মানে আপনি নিজে নিজের কাছে শোনাবেন যে আপনি আসলে পারতেছেন কিনা। যদি দেখেন যে আপনার মনে থাকতেছে, তাহলে যদি পরবর্তী 1 সপ্তাহ পরে আরেকবার রিভিশন করার জন্য আপনি মানে ফেলে রাখতে পারেন। আর যদি এখানে মনে থাকতেছে না, তাহলে ঠিক পরের দিন আবার এই একই পড়া আপনি রিপিট করবেন, রিপিট করে মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে যে মিজারেবল। এখন আমি সম্ভবত রাশেদ কামালের কাছে শুনছিলাম, মোটামুটি অনেকগুলো ছোট 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 টার্গেট সেট করছেন, যেগুলো আসলে খুব ইজিলি অ্যাচিভেবল। আপনার যেটা চেষ্টা করবেন যে আমি যে বাংলার একটা লেকচার শিট সেট করতেছি বা ইংলিশের একটা লেকচার শিট সেট করতেছি, সেটা কি আসলে আমার ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আমি কি শেষ করতে পারবো কিনা, ওইভাবে সেট করবেন যে আমার শেষ করতে হবে। সেজন্য হচ্ছে যে আমি কি করলাম, একসাথে একদিন হচ্ছে যে আমি আজকে 3টা লেকচার শিট শেষ করে ফেলবো। এইভাবে যারা পড়েন তাদের ক্ষেত্রে ব্রেইনে এই বিষয়গুলো স্থায়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনাকে একটা সত্যি কথা বলি, মূল পড়াটা মূলত হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিশ্ববিদ্যালয় লেভেলে এসে আর পড়াশোনা হয় না, সেখানে হয় স্টাডি। স্টাডি যেটা একটা হচ্ছে অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে যে আপনার অনুধাবনমূলক বা গবেষণামূলক পড়াশোনা হয় বিশ্ববিদ্যালয় লেভেলে, কিন্তু মুখস্থ বা বুঝে পড়ার যে বিষয়টা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সীমাবদ্ধ। এবং ইন্টারমিডিয়েটের যে জ্ঞানটা, সেটাই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের বাকি যত পড়াশোনা আছে সবগুলোতে আমাদের প্রয়োগ হয় গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ। হয়তো আপনারা এখন বুঝতেছেন না, আপনারা যা পড়তেছেন তোতা পাখির মতো অনেক সময় মুখস্থ করতেছেন, অথবা হচ্ছে অনেক সময় বুঝে মুখস্থ করতেছেন, অনেক সময় না বুঝে মুখস্থ করতেছেন। এটা যদি আপনারা এখন থেকে একটু ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা পড়াশোনা করে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারেন, পরবর্তী সারা জীবন হচ্ছে যে এই যে পড়াশোনাটা আপনার কাজে লাগবে। এবং সেজন্য মিজারেবলের যে সেকেন্ড অপশনটা, সেখানে বলা হচ্ছে যে ইউজ ম্যাট্রিক্স অর ডাটা টার্গেটস। আপনি সেক্ষেত্রে একদম কোয়ান্টিফাই করে ফেলেন যে আসলে আমি আজকে দিনের মধ্যে এইটুকু অ্যাচিভ করতে চাই, এবং যদি এইটুকু অ্যাচিভ করতে না পারেন, তাহলে আপনি আপনার রুটিনে আবার পরিবর্তন করবেন। পরিবর্তন করে দেখবেন যে আপনার ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু রাখার চেষ্টা করেন। তাহলে যেটা হবে, আপনার এই দেখা গেল যে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি একটু একটু করে আগাচ্ছেন, এবং এইগুলো আপনার ব্রেনে যখন পার্মানেন্ট হয়ে যাবে, অনেক পড়ার চাইতে একটু, এটাকে বলা হয় সাইন্টিফিক ওয়েতে বলা হয় যে আপনি যদি একটু ব্রেক দিয়ে যেমন হচ্ছে প্রতি 4 ঘন্টার পড়াশোনা যদি আপনি একসাথে টানা করতে চান, আমি একটানা 4 ঘন্টা পড়বো, এটাকে আবার ভাগ করুন যে আমি হচ্ছে টানা 4 ঘন্টা পড়বো না। কারণ হচ্ছে যে গবেষণা বলে যখন আপনি টানা 4 ঘন্টা পড়বেন, তখন হচ্ছে যে আপনার শুরুর দিকে এবং শেষের দিকে কিছু আইটেম মনে থাকবে। আর আমরা যদি অন্যভাবে তুলনা করি, সেটা হচ্ছে যে আপনারা যখন সিনেমা দেখেন, সিনেমার একদম শুরুতে কি হয়েছিল একদম শেষে কি হয়েছিল, এটা আপনার খুব বেশি মনে থাকে। মাঝখানের ঘটনাগুলো হচ্ছে যে আপনারা ভুলে যান, কারণ হচ্ছে যে মাঝখানের আপনার হচ্ছে যে কিছুটা হচ্ছে যে অমনোযোগী থাকেন, যেটা হচ্ছে শুরুতে এবং শেষে আপনারা একটু বেশি মনোযোগী থাকেন। থার্ড হচ্ছে যে অ্যাচিভেবল, যেটা এখানে হচ্ছে অলরেডি মোটামুটি আমি অ্যাচিভেবল কথাটা মিজারেবলের মধ্যে কিছুটা নিয়ে আসছি। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার যে টাইমটা সেট করা, আপনি যে ভলিউমটা আপনি সেট করবেন, সেই সাথে আপনি চেষ্টা করবেন যে আসলে এটা আপনি অ্যাচিভ করতে পারেন কিনা। যদি না পারেন, আপনি এটাকে যত দ্রুত পারেন হচ্ছে যে আপনার ক্যাপাসিটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। তাহলে হচ্ছে যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, এই 3টা শব্দ আপনারা মুখস্থ করে ফেলেন। তারপরে বাকি 2টা বলতেছি। রিলেভেন্ট, মেক সেন্স উইদিন ইউর জব ফাংশন, ইমপ্রুভ দ্য বিজনেস ইন সাম ওয়ে। তার মানে হচ্ছে যে আপনি আপনার যে নিজস্ব এরিয়া আছে আপনার, আমি জানি না, আমি এই কথাটা হচ্ছে যে আমার প্রত্যেকটা যতবার হচ্ছে আমাদের ই এডুকেশনের ব্যাচ হচ্ছে যে আমি গিয়েছি, ভিজিট করেছি, ততবারই বলেছি, সেটা হচ্ছে যে আমরা
প্রত্যেকের বাড়িতে যারা বাড়িতে থেকে পড়াশোনা করি তাদের জন্য একটু ডিস্টার্বিং হয়, এই জন্য যে আপনার হচ্ছে যে সারাউন্ডিংটা ফ্যামিলিয়ার, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বাবা মা আছে, ভাই বোন আছে, এরা প্রত্যেকে হচ্ছে যে আপনার সাথে এঙ্গেজ থাকার কারণে হুট করে যখন হচ্ছে যে আমরা পারপাসিভ একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করতে যাই, তখন হচ্ছে যে আমাদের জন্য কিছুটা হলো ওই জায়গাতে হ্যাম্পার হয়। আমরা চাইলেই তাদেরকে ছেড়ে দিতে পারি না, তাদের সাথে খারাপ বিহেভ করে বা নিজেকে ক্যাপটিভ বা বন্দি করে ফেলতে পারি না। সেক্ষেত্রে আপনার যে জব ফাংশন গুলো আছে এগুলো হচ্ছে আপনি একটু চেক করবেন যে কোন কোন জবগুলো আমি চাইলেই আজকে অ্যাভয়েড করতে পারি আমার পড়াশোনার জন্য। সেই জবগুলো হচ্ছে যে আপনি কি করবেন, আস্তে 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 কাট ডাউন করবেন, করে হচ্ছে যে আপনি, আমি এভাবে বলি যে আপনার ঘরের মধ্যে আরেকটা ঘর তৈরি করেন, আপনার বাসার মধ্যে আরেকটা ছোট্ট বাসা নিজের জন্য তৈরি করেন। তাহলে যেটা হবে আপনার ওই বাসাতে যাতে অন্য কারো অ্যাক্সেস না থাকে। যখন আপনি পড়বেন, এই যে 4 ঘন্টারে বললাম 4 ভাগ করতে, বা হচ্ছে যে আপনি 8 ভাগ করতে, 25 মিনিট পড়বেন। যদি 8 ভাগ করেন তাহলে 25 মিনিট পড়বেন আর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেবেন। ব্রেক নিলে যেটা হবে যে আপনার শুরুতে এবং শেষে আপনার বলা যায় যে এই পুরো বিষয়গুলো মনে থাকবে। আর 25 মিনিটের মধ্যে পড়লে আপনি একটা টপিকও পড়বেন, আর একটা টপিক যদি যে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেবেন, ওই ব্রেকের মাধ্যমে আপনার ব্রেনে স্থায়ী হওয়ার জন্য কিছুটা হলেও সহযোগিতা করবে। তো আপনি যেটা করবেন, আপনার রিলেভেন্ট কাজগুলো, যে আপনার রিলেভেন্ট ফাংশনগুলো আছে এর মধ্যে আপনি চেষ্টা করেন যে আপনার কিভাবে আপনার কাজগুলো আর আপনার যে পড়াশোনার যে এরিয়াটা এটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়। আর সর্বশেষ যেটা হচ্ছে টাইম বাউন্ড, যেহেতু আমি বলে দিয়েছি আপনাদের সময় হচ্ছে মাত্র 1 থেকে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই যেহেতু আপনারা খুব বেশি সময় নেই, এখন হচ্ছে জানুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাস হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম, মার্চের মধ্যে আপনাদের ডিক্লেয়ার চলে আসবে। তখন ডিক্লেয়ার যখন হয়ে যাবে বা ফেব্রুয়ারিতে যখন হচ্ছে আপনাদের ঘোষণা চলে আসবে রেজাল্টের, তখন হচ্ছে যে আপনাদের বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার দেওয়া শুরু করবে। আর বিশ্ববিদ্যালয় যখন সার্কুলার দিবে তখন আপনারা ভর্তি অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে যে কোন কোন সাবজেক্ট চয়েস দিবেন, কি হবে না হবে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের ব্যস্ত করে দিবে। তা আপনাদের খুব বেশি টাইম থাকবে না। ওই টাইমের মধ্যে আপনারা চেষ্টা করুন যে আপনাদের যে পড়াশোনাটুকু বাকি আছে সেটাকে হচ্ছে অ্যাচিভেবল করার জন্য। মেহরাজ, আপনি সম্ভবত পোমোদোরো টেকনিকের কথা বলতেছেন। মেহরাজ, আপনি কি পোমোদোরো টেকনিক সম্পর্কে ভালো জানেন? মেহরাজ? না ভাই, আপনি যেটা বলছেন ওটা মনে হচ্ছে আর কি, এই যে 25 মিনিট পর পর ব্রেক দিয়ে পড়ার জন্য। হ্যাঁ, ওইটা হচ্ছে যে 25 মিনিট ব্রেক দেওয়া, কি জানো, পোমোদোরো টেকনিক। ইয়েস, ইউ আর রাইট, ওটা পোমোদোরো টেকনিক। কিন্তু হচ্ছে এটা পুরোটাই হচ্ছে যে আপনার কাস্টমাইজ হতে হবে। আপনার যদি কনসেন্ট্রেশন মনে করেন যে ফুল কনসেন্ট্রেশন যে আমার 1 ঘন্টা থাকতেছে, তাহলে ঠিক আপনি 1 ঘন্টার জন্যই টার্গেট করবেন। আর এটা হচ্ছে যে পোমোদোরোকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ফেলেন। আর যদি মনে করেন যে না, আমার হচ্ছে যে 25 মিনিট পরে যদি আমি কোনো কিছু করি, আমি একটু কিছুটা অন্যমনস্ক হয়ে যাই, সেক্ষেত্রে আপনার ওই পোমোদোরো টেকনিক আর ফলো করার দরকার নেই। আপনি আপনার নিজের টেকনিকটা ফলো করবেন। সেক্ষেত্রে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন থাকে ততক্ষণ পর্যন্ত আপনি পড়াশোনা করার চেষ্টা করবেন। তারপরে অ্যাকশন প্ল্যান, যেটা এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের রুটিন নাই কার কার? এখন পর্যন্ত পড়াশোনা করতেছেন র্যান্ডমলি, রুটিন নাই কার কার? একটু কি হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ, মোটামুটি সবারই আছে। তা আপনারা যেটা করবেন, যখনই হচ্ছে যে আপনার গোল সেটিংটা হয়ে যাবে এবং হচ্ছে যে আপনি এই 5টা টেকনিক, যেটা যে 5টা টেকনিকের কথা বললাম, এই 5টা টেকনিক হচ্ছে ওয়াইডলি ইউজ। এটা শুধু এখন না, এটা হচ্ছে পরবর্তী আপনার যে কোনো সময়, আপনার হচ্ছে কর্পোরেট লাইফ বলেন, এবং আপনার যদি বলি হচ্ছে যে আপনি যে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করেন, আপনি যদি কোনো বিজনেস শুরু করেন, সবগুলো জায়গায় আপনার এই 5টা লেটারের কথা মনে রাখতে হবে। স্মার্ট, স্মার্টটা হচ্ছে কি স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। এই 5টা ওয়ার্ড দিয়েই মূলত আপনি আপনার যে কোনো প্রজেক্টকে আপনি বাস্তবায়ন করতে পারবেন। বাই দ্য ওয়ে, তাহলে হচ্ছে যে আপনার অ্যাকশন প্ল্যানে যেটা করবেন, অ্যাকশন প্ল্যানের জন্য হচ্ছে যে বলা যায় যে আমি যেই হয়তো আপনাকে টোটাল 5টা রুলের কথা বলবো। 5টা রুলকে বলা হয় যে বিশ্বের
এটা হচ্ছে মাইন্ড টুল নামে একটা সাইট আছে, মাইন্ড টুল, আপনারা চাইলে ভিজিট করে ফেলতে পারেন। তো এটা মূলত আপনাদের জন্য এখনই না, আপনারা যখন হচ্ছে যে একটু প্রফেশনাল হবেন তখন হচ্ছে যে আপনাদের জন্য এটা অনেক বেশি কাজে দিবে। তো প্রফেশনাল ক্ষেত্রে কেন, কারণ আপনারা এখন সামনে ভর্তি পরীক্ষা, এইটা নিয়ে হচ্ছে যে আপনারা এই মুহূর্তে খুব বেশি চিন্তিত থাকেন এবং ওই ভর্তি পরীক্ষা নিয়ে কিভাবে হচ্ছে যে আপনারা ভর্তি পরীক্ষা ভালো করতে পারেন সেটা নিয়ে আপাতত চিন্তা করেন। পরবর্তীতে যখন হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন তখন হচ্ছে যে আপনারা ওই মাইন্ড টুলের টুলগুলো একটা একটা করে দেখার চেষ্টা করবেন। তাহলে ওকে, প্রতিদিন কি করা উচিত ভাইয়া, নাকি পুরো মাসেরটা একসাথে? এইবার হচ্ছে ঠিক আছে, মেহরাজের কথাই, ইয়েস। আমি যেটা করতাম আমার মনে আছে, আমি হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দেই, যখন এসএসসি পরীক্ষা দেই, ওই দুইটার সময় আমার হচ্ছে মনে আছে প্রত্যেক দিন রাতে আমি একটা করে রুটিন বানাতাম এবং হচ্ছে যে সকালবেলা মানে দেখা যায় যে পরের দিন রাত যখন আসবে তখন হচ্ছে আমি ওই রুটিনটাকে হচ্ছে রাখতাম না, চেঞ্জ করে ফেলতাম। কিন্তু আমার একটা মূলত টার্গেট ওরিয়েন্টেড রুটিন ছিল, যে যেমন আমি হচ্ছে যে আগামী আমার পরীক্ষার পর্যন্ত পুরো সময়ের একটা প্ল্যান করতাম, করার পরে আমি নিজের প্রয়োজনে যে ঠিক আছে আমি আজকে বাংলা এবং ইংলিশ এই দুটো গুরুত্ব দিয়েছি, এই গুরুত্ব দেওয়ার পরে দেখলাম যে আমার মোটামুটি তারা আইদার অ্যাচিভ হয়ে গেছে অথবা অ্যাচিভ হয় নাই, তখন হচ্ছে যে আমি আমার ওই প্রয়োজন মতো আমি হচ্ছে ওইটাকে রুটিনটাকে আবার মডিফাই করতাম। এইটা কি করতো, এই যে নিয়মিত আমার প্রতিদিনের রুটিনটা যখন আমি একবার এক্সারসাইজ করি, এটা আমার মনের মধ্যে এক ধরনের বলা যায় যে চিন্তাটা গেঁথে দিত। সারাদিন হচ্ছে আমার মনের মধ্যে ওই জিনিসটা থাকতো যে আজকে আমার এটা শেষ করতে হবে, এটা আমার আজকে শেষ করতে হবে। তো সেজন্য আপনি চাইলে একটা মাস্টার প্ল্যান করে ফেলতে পারেন, তারপরে সেগুলোকে ভেঙে ভেঙে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো আপনি যতটুকু পারেন হাইয়েস্ট এফোর্ট আছে আপনি দেওয়ার চেষ্টা করেন। তো অ্যাকশন প্ল্যান এই জায়গাতে আমি বলবো যে এই যে আমি এখন যেটা বললাম যে ডেইলি কাজগুলোকে ভাগ করা এবং সেগুলো চেক করে নিয়মিত এগুলোকে ধরে ধরে আপডেট করা, যে ঠিক আছে আমি আমার এই কাজটা আজকে অ্যাচিভ করতে পারছি, এই কাজটা পারিনি, তাহলে এই কাজটার জন্য আমার আগামীকাল অথবা আজকেই আমার কি করতে হবে, আমার একটু পড়াশোনা বাড়াই দিতে হবে। আমার হচ্ছে যে হয়তো আমি অন্য আরেকটা কাজের সাথে জড়িত, সেখান থেকে কিছুটা টাইম মাইনাস করতে হবে। কারণ আপনি নিজে যদি অ্যাকশন প্ল্যান করেন তাহলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার বর্তমান অবস্থান কোথায়। আর সেজন্য বলা যায় যে অন্যান্য অনেক কোচিং এর চাইতে ব্যাকবোন আপনাদের জন্য একটা দারুণ সুযোগ দিয়েছে। সেখানে আপনার চাইলেই আপনাদের যে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনারা ডেইলি পরীক্ষাগুলো দিয়ে আপনারা প্রতিটার সাথে আমরা যেটা করে দিয়েছিলাম, প্রতিটা লেকচারের সাথে ছোট ছোট করে কুইক টেস্ট দিয়ে দিয়েছি, যে ঠিক আছে আপনি এখনই পড়লেন, পড়ার পরে ঠিক এখনই চেক করেন যে আপনি আসলে আপনার পড়াশোনা কতটুকু মনে রাখতে পারছেন। তারপরে কুইক টেস্টের পরে আবার লেকচার শিট বেইজ হচ্ছে আমাদের টেস্ট আছে, যেটাকে আমরা বলি ডেইলি টেস্ট। আপনারা চাইলে সেই ডেইলি টেস্টটা দিতে পারেন, যে ঠিক আছে আমার ক্লাস লেকচার শিট 1 রিভিউ, লেকচার শিট 2 রিভিউ, এইভাবে করে করে যে ঠিক আছে আমি আজকে একটা লেকচার শিট কমপ্লিট করে ফেলছি, তখন হচ্ছে আপনি ডেইলি টেস্টটা চেক রিভিউ করার মাধ্যমে আপনি চাইলে দেখতে পারেন যে কিভাবে মানে কতটুকু আপনি আপনার ওই লেকচার শিট থেকে অ্যাচিভ করতে পারছেন। তারপরে এক সপ্তাহ পরে আপনাদের জন্য রয়েছে উইকলি টেস্ট। উইকলি টেস্টে অ্যাগেইন হচ্ছে যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে রিমাইন্ড দেওয়ার জন্য যে আপনি গত সপ্তাহে যতগুলো লেকচার শিট পড়েছেন সেইগুলো আসলে আপনি কতটুকু মনে রেখেছেন, আপনি কি আসলে আপনার টার্গেটে আসেন না নাই। তো ব্যাকবোন স্কুল যেই কাজটা করছে এইটা আশা করি যে আপনাদের জন্য দারুণ একটা বলা যায় যে মাইন্ড টুল বলেন অথবা যে পমোডোর টেকনিক বলেন, এই টেকনিকগুলোর বলা যায় কিছুটা রিফ্লেকশন এখানে অলরেডি চলে আসছে। এবং ই লার্নিং এর যে টেন্ডেন্সিটা আমরা এখন অনেকেই জানি। সর্বশেষ আমার মনে আছে 2017 সালে আমি একটা দিয়েছিলাম, একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, তখন হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্পর্কে হচ্ছে আমাদের যে মেডিকেলের কন্টেন্ট গুলো সেগুলো আমরা তৈরি করি। তখন আমরা দেখতে পাই যে একজন মানুষ প্রতিদিন কোনো কাজ না থাকলে সে যদি তার হাতে একটা স্মার্টফোন থাকে, সেটা হচ্ছে প্রতিদিন মিনিমাম 60 বার সেটাকে লক এবং আনলক করে থাকে। তো ওইটা 2017 সালের কথা, কিন্তু বর্তমানে এটা আরো বেড়ে গেছে। তো এখন যেহেতু আমরা অনেক বেশি স্মার্টফোন ওরিয়েন্টেড হয়ে গেছি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনের এই যে ফিচারগুলো যেগুলোকে আমরা কাজে লাগাইতে পারি, সেগুলোকে হচ্ছে আমরা সঠিকভাবে প্ল্যান করে আমরা চাইলে কাজে লাগাইতে পারি। তো
তো আপনারা এই অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে আমি আবারও বলবো, আমরা ইতিমধ্যে আপনাদের জন্য একদম সায়েন্টিফিক ওয়েতে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলেছি। সেই সাথে আমরা আমাদের যে স্মার্ট কারেকশন, স্মার্ট লেকচার কারেকশন ব্যাকবোনের, সেটার মাধ্যমে হচ্ছে আমরা যেটা ফেস করছিলাম যখন 2000 সম্ভবত 16-তে যে রিটেনটাকে আস্তে আস্তে ইনক্লুড করা শুরু করা প্ল্যান করে, তখন থেকে আমরা চিন্তা করছি কিভাবে এটা আরো সহজে আপনাদের কাছে নিয়ে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কারেকশন সার্ভিসটা যেটা হচ্ছে আমরা জাপান মার্কেটে ইতিমধ্যে প্রায় 70,000 শিক্ষার্থী জাপানের হাই স্কুলের, তাদের কাছে যে আমরা বাংলাদেশ থেকে ইংরেজি কিভাবে লিখতে হয় সেগুলোতে শিখাচ্ছি। তো আশা করি যে এই সার্ভিসটা হচ্ছে আপনাদের জন্য মোটামুটি অনেক বেশি কাজে দেবে। তো যারা এই নিজেদের প্ল্যানের মধ্যে, কারণ হচ্ছে যে আমরা পড়াশোনা তো একটা পার্ট এবং সেটার ইমপ্রুভমেন্ট এবং সেগুলো চেক করা, এটা কিন্তু অনেক বেশি ঝামেলা, যেটা হচ্ছে যে অনেকগুলো কোচিং এই কাজটা করতে পারে না। আপনারা যারা অন্য কোচিং এর সাথে জড়িত আছেন, আপনারা কেউ কি বলবেন যে কেউ একজন যিনি হচ্ছে যারা অন্য কোচিং এ জড়িত আছেন, যে ওনারা মূলত আপনাদের রাইটিং প্র্যাকটিসটা কিভাবে করা বা রাইটিং স্কিল ইমপ্রুভমেন্টের জন্য কিভাবে কাজ করে থাকে? কেউ কি আছেন এখানে বলার মতো? হ্যালো, জি রিদওয়ানু, জি একটু বলবেন। জি আমি একটা কোচিং এ ভর্তি হয়েছি, ওইখানে আর কি তারা এমসিকিউ টেস্ট নেয়, কিন্তু রিটেনের জন্য আসলে কিছু হয় না। রিটেন 3টা এক্সাম নিছিল, কিন্তু ওইগুলার কোনো রেজাল্ট এখনো দেয় নাই। বুঝতে পারছি। এই যে কিন্তু রেজাল্ট দেয় না এখন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি জানেন যে আপনার রাইটিং স্কিলটা এখন কোন জায়গায় আছে? এই ব্যাপারে কি আপনি বলতে পারবেন যে আপনি মোটামুটি রেডি ফর বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা অর নট? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে থেকে আমার অনেকটা উন্নতি হয়েছে। কারেকশন সার্ভিসের সবগুলাই আমি অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, ওইখানে কারেক্টর যারা আছে ওরা দেখছে, ওরা বলছে হ্যাঁ তোমারটা মানে সবাই মোটামুটি কমেন্ট করে আগের চেয়ে মোটামুটি আমারটা ভালো হয়েছে রিটেন অংশটা। তাহলে তো এটা তার মানে হচ্ছে এটা বাড়তেছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে, তাই তো? জি, আস্তে আস্তে অনেকটা উন্নতি হয়েছে। তাইলে ব্যাকবোনের আপনি ওমর ফারুক, আপনি একটু বলেন তো দেখি। ওমর ফারুক হাত তুলছিলেন। জি ভাইয়া, আমিও একটা কোচিং এর সঙ্গে যুক্ত আছি। কোচিং এর নাম হচ্ছে কোন প্লাস। ওই কোচিং এ সপ্তাহ পর পর আমাদের হচ্ছে রিটেন এক্সাম হয়, এক সপ্তাহ পর পর। তো ওইখানে তো এরকম কোশ্চেন দেয়, আমরা হচ্ছে উত্তর করি। করার পরে পরের সপ্তাহে গিয়ে আবার যখন আরেকটা পরীক্ষা হয় তার আগে আবার ওই রেজাল্টটা দেয়, তখন আবার আমাদের কোথায় ভুল হয়েছে ওরা ওটা ধরাই দেয়। কিন্তু তারপরেও ব্যাকবোর্ডটা একদম বেস্ট, কারণ হচ্ছে ওটার জন্য আমাদের কাছে 14 দিন ওয়েট করতে হয়, আর এটা তো প্রায় প্রতিদিনই বলা যায়। আচ্ছা ঠিক আছে। আপনারা কি ইন্টেনসিভ ব্যাচ সম্পর্কে জানেন? না ভাইয়া, আমি সেরকম জানি না, বলছিল জাস্ট ইন্টেনসিভ ব্যাচ গঠন করা হবে এটা জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আপনাদের প্রতিটা স্টেপে আপনাদের সাকসেসের জন্য যত ধরনের অ্যাকশন নেওয়া যায়, যত ধরনের ম্যাক্সিমাম অ্যাকশন হচ্ছে আমরা নেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের পরীক্ষার সময়টা হয়েছিল, আমি যেটা বলছিলাম যে আমার যখন হচ্ছে আমি কোচিং করি তখন সারা দেশে মিলিটারির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়। সেই ক্ল্যাশের সময় যেটা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই, যে আমার যে 35 জন স্টুডেন্ট, এরা হচ্ছে যে তখন একটু গ্যাপ দেয়, যে পড়াশোনা একটা গ্যাপ দেওয়ার কারণে পরবর্তীতে তারা আর কামব্যাক করতে পারে নাই। তো আপনারাও, যেহেতু আমরা টার্গেট নিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম শেষ করব, তাহলে যেটা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির শেষের দিকে আপনাদের পরীক্ষা হবে। তো এই পরীক্ষার মাঝখানে কিছুটা সময় আপনারা নিজেরা পড়াশোনার জন্য কাজ করবেন। কিন্তু যেটা হচ্ছে যে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে করোনার কারণে আমাদের পরীক্ষাটা আরো পিছাইতে পারে। তো আমরা নেক্সট টাইম ধরতেছি হচ্ছে যে এপ্রিলের সেকেন্ড উইক, ফার্স্ট উইক অর সেকেন্ড উইক আপনাদের পরীক্ষাটা হতে পারে। তো সেজন্য আমরা পুরো এই ফেব্রুয়ারি 6 থেকে আবার এপ্রিলের শুরু ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের জন্য পরিকল্পনা করেছি। তো ইতিমধ্যেই হচ্ছে যে আপনাদের জন্য অনেকগুলো অ্যাকশন নিয়েছি। তো অনেকগুলো অ্যাকশনের মধ্যে যেটা আছে, যেটা হচ্ছে যে আমাদের এই কারেকশন সার্ভিসটা আমরা আরো বেশি আপনাদেরকে এনকারেজ করবো। আমরা কারণ হচ্ছে যে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়
এমসিকিউর চাইতে অনেক বেশি গুরুত্ব পাবে হচ্ছে রিটেন পরীক্ষা। যেহেতু আপনাদের বলা যায় যে কিছুটা অটো পাস করে দেওয়ার যে বিষয়টা আপনাদের মধ্যে আসে, তো এর কারণে হচ্ছে যে মূলত অনেকে যাদের হচ্ছে এসএসসি রেজাল্ট ভালো বা জেএসসি রেজাল্ট ভালো, তাদের জন্য এসএসসি রেজাল্ট বা জেএসসি রেজাল্ট ভালো, তারা হচ্ছে যে অটো পাস করার কারণে হচ্ছে তারা এইচএসসি তে কতটুকু প্রিপেয়ার ছিলেন এটা বিশ্ববিদ্যালয়ে যাচাই করতে পারবে না। সেজন্য মূলত তারা বেশিরভাগ আপনাদের প্রায়োরিটি দিবে রিটেন পরীক্ষাতে। তো আমরা আপনাদেরকে আবারও বলবো সবাইকেই যে রিটেন পরীক্ষার জন্য আমাদের যে সার্ভিসটা, এই সার্ভিসটা আপনারা নেন। প্লাস হচ্ছে আপনাদের আমরা গ্রাজুয়ালি এটা হচ্ছে যে আমাদের জাপান মার্কেটের মতো আমরা চেষ্টা করব আপনার বাংলাদেশ মার্কেটের শিক্ষার্থীদের জন্য তারা হচ্ছে যে তাদের ইংরেজি যে লেখার মান সেটা ভালো করতে পারে। আমি অনেককেই চিনি যারা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ফেলেছে, তারা হয় কি এই যে লেখার প্রতি যে এক ধরনের অনীহা, কারণ হচ্ছে তারা মনে করে যে আমার লেখাটা কি ঠিক হলো কিনা, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা, এই লেখাটা কি পাবলিকলি পোস্ট করা যাবে কিনা ফেসবুকে, এরকম যে কনফিউশন গুলো থাকেন, আপনারা যদি কারেকশন সার্ভিসটা হচ্ছে যে আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, এই কনফিউশনটা থাকবে না। এবং তো দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো যারা এমনকি নটরডেম, বিকারুন্নেসা বা বিভিন্ন কলেজ থেকে এসে আপনাদের সাথে ভর্তি হবে, তারাও দেখবেন যে যদি এই প্র্যাকটিস না থাকার কারণে তারা আপনাদের চাইতে পিছিয়ে থাকবে। তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বলা যায় যে মেন্টালি কমপ্লিটলি রেডি, তাদেরকে বলবো এই রিটেন প্র্যাকটিসটা অনেক বেশি করেন। এমনকি যখন আপনার, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আপনি যখন পড়াশোনা করবেন মনে রাখার জন্য আপনি আইদার বই বন্ধ করে 2-3 বার নিজে নিজে আটার করবেন, অথবা লিখে প্র্যাকটিস করবেন, অথবা আপনার যদি ওইটা যদি হচ্ছে ওইটা করলে হচ্ছে আপনার পড়াশোনাটা মনে থাকবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য সমসাময়িক বিষয়গুলো নিয়ে ব্যাকরণের সাথে এই কারেকশনাল সার্ভিসটা নেবেন। তো আমাকে একটু আপনার আমি গত ক্লাসে হচ্ছে একটা ছোট্ট কমপ্লেন্ট পাইছি আমাদের এইচআর এর কাছ থেকে। আপনারা আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি এই সার্ভিসগুলো সম্পর্কে আপনারা এখন পর্যন্ত পুরোপুরি বিজ্ঞ নন, মানে জানেন না। তো আপনি একজনকে একটু আমাকে সাহায্য করবেন যে আমরা কি কি সার্ভিস দিচ্ছি ব্যাকবোন থেকে, এইটা একটু বলতে পারবেন? একজন কেউ আছেন? মেহরাজ? জি ভাইয়া, আমাদের এখান থেকে কারেকশন সার্ভিস দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে আপনার একজন মেন্টর দেওয়া হয়েছে, তারপরে এখানে লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আর অ্যাপস এর মাধ্যমে তো আপনার ভিডিও, তারপরে আপনার কুইজ, স্ক্রিপ্ট, এগুলো আছেই। আচ্ছা, লেকচার শিট নিয়ে আমি একটা কমপ্লেইন দেখছি, লেকচার শিট কি আপনারা পাইছেন? জিকের লেকচার স্ক্রিপ্ট নাই, জিকের কোনো স্ক্রিপ্ট নাই। ওকে, জিকের এটা না? আচ্ছা, জিকের এটা আমি তাহলে আপলোড করে দিতে বলবো, কারণ এটা থাকার কথা। তো কামাল ভাই কি আসেন নাকি আমার সাথে? কামাল ভাই আসেন? সম্ভবত নাই স্যার, কামাল স্যার নাই। আচ্ছা, তাহলে রাজন, আমাদের জিকে লেকচার কেন দেয়া হয় না এখনো? আমাদের আসলে জিকে লেকচার শিটটা রেডি করা ছিল না, আর যেগুলো ছিল স্যার সেগুলো একটু ইনফরমেশন আপডেট হয়েছে, এই কারণে আমরা পুরনো কিছু ইনফরমেশন থাকার কারণে ওগুলো সরিয়ে নেওয়া হয়েছে। না না না, ওগুলো বহু আগে রেডি করা। আপনি দেখি আজকে তাইলে আপনার সাথে আরেকবার একটু বলবেন, ওটা রেডি করা আছে, যেখানে আপডেট করার পরে কিন্তু এটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা কি সফটওয়্যার টিমকে তাইলে আর দেওয়া হয়নি, তাই তো? জি স্যার। আচ্ছা, ওটা তাইলে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ বলেন। জিকেটা যদি একসাথে না দিয়ে আপনার ওই অন্যান্য সাবজেক্টের মতো করে পৃথক পৃথক করে দেওয়া হয় তাহলে পড়তে একটু সুবিধা হয়, একসাথে দেওয়াতে। আচ্ছা, ওইটা আমরা একসাথে এখন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এটা যেহেতু এটা বলা যায় একটা ভালো সময় নেয় ভাগ করার জন্য টপিক গুলো ধরে, তারপর আমি একটু কথা বলে আজকে দেখি এটা আপডেট করে দেওয়ার চেষ্টা করব। আলামিন, আপনি বলেন কি বলবেন? ভাই আমি আর কি জিকের 8টা লেকচার শিট পাইছি, কিন্তু এগুলো আর কি আপডেট না, অনেক তথ্য আর কি সমস্যা আছে। ওইটা কি হচ্ছে ওই চাঁদপুর থেকে? জি জি, চাঁদপুর থেকে। আচ্ছা, এগুলো সম্ভবত কি গত বছর এগুলো দিয়ে দিছে নাকি?
মনে হয়। ওকে, না আমরা হচ্ছে আপডেট যেটা আছে ওইটা হচ্ছে আপলোড করে দিতে বলবো। কামাল ভাই, হ্যালো, আচ্ছা কামাল ভাই এখন, কামাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো কামাল ভাই, আচ্ছা যাক, আমরা একটু আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দেই। আমরা মূলত আপনাদের পড়াশোনার সর্বোচ্চ লেভেলের আমাদের যে সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে, সর্বোচ্চ লেভেলের অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই আপনাদের জন্য যেটা করা হচ্ছে ছোট্ট ছোট্ট 10 মিনিট 15 মিনিটের লেকচার। সেই সাথে আপনারা যাতে লেকচার, যারা হচ্ছে লেকচারটা ভালোভাবে বুঝছেন, বুঝার পরে আপনারা চাইলে সরাসরি আপনার টেস্ট দিতে পারেন, কুইক টেস্ট। সেই কুইক টেস্টটা দেওয়ার পরে যদি মনে করেন যে আপনার আসলে 60% নলেজ গ্যাদার হয়েছে, বাকিটুকু আপনার মনে নাই, তাহলে হচ্ছে আপনার পাশাপাশি লেকচারটাও রিভিউ করা অথবা স্ক্রিপ্টটা দেখে নেওয়ার একটা সুযোগ আছে। এইটা হচ্ছে যে বলা যায় এই মডেলটা হচ্ছে যে খান একাডেমিতে এই মডেলটা ছোট আকারে আছে। তারা শুধুমাত্র মেইনলি ইয়ের উপরে ডিপেন্ড করছে, কি বলে 10 মিনিট লেকচার, যেটা 10 মিনিট বা 15 মিনিট, সেটাতে তারা হচ্ছে ফোকাস করছে। আমেরিকান খান একাডেমি আপনারা জানেন সবাই, সালমান খানের নাম শুনছেন তো না? এরপরে আরেকটা যে অ্যানালাইসিস এখন পর্যন্ত এমআইটি হচ্ছে যে এমআইটি, আপনাদের এই নামটা মনে রাখেন, যারা হচ্ছে যে এখন হাই ইন্টারেস্ট নিয়ে এনার্জি নিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন ইনশাল্লাহ, তারা হয়তো অনেকেই পরবর্তীতে এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড এগুলোতে পড়াশোনার চিন্তা করতে পারেন, কারণ এগুলো হচ্ছে যে এখন বিশ্বের 1 নম্বর ইউনিভার্সিটির তালিকায়। তো এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড এদের হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় এডেক্স এবং কোর্স এরা, এই দুইটা বড় ই লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে সারা বিশ্ব এখন নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের এই লেকচারগুলো, আমাদের যে সিস্টেমটা, এটা অলমোস্ট সেই এডেক্স এবং কোর্সেরার লেভেলের লেকচার। তো এইখানে যেটা হচ্ছে খুব ইজিলি, কমফোর্টেবলি আপনার, এমনকি যদি আপনি সেলফ ফেজ ই লার্নিং যেটাকে বলা হয়, সেলফ ফেজ মানে হচ্ছে আপনি নিজের গর্জে নিজে শিখা, এইটা হচ্ছে যে ওই মডেলটা যারা হচ্ছে ফলো করে তাদের জন্য আলাদা করে সাপ্লিমেন্টারি ক্লাস, তাদের জন্য আলাদা করে কোচ, এগুলো দরকার হয় না। কিন্তু আমরা যারা মোটিভেশনের ঘাটতিতে ভুগি তাদের জন্য যে শুধুমাত্র আমরা এই সিস্টেমটা ডেভেলপ করি নাই, সিস্টেমের পাশাপাশি একজন কোচ দিয়ে দিয়েছি, যে কোচ আমরা খেলার মাঠে যারা ক্রিকেটের সাথে পরিচয় তারা ওই কোচরে চিনেন, কিন্তু আমাদের ক্রিকেটের কোচিং আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং দুইটার মধ্যে একটু ছোট্ট তফাৎ আছে। কারণ হচ্ছে যে ওই কোচিংটা একদম হাতে কলমে মাঠের মধ্যে নেমে কোচ শিখিয়ে দেন, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ক্ষেত্রে যেটা হয় হচ্ছে যে কোচিংটা হয় মূলত জাস্ট টিচিং, নট কোচিং। খুব কম লোকজনই হচ্ছে যে কোচিংটাকে কোচিং এর মতো দেখে, এজন্য হচ্ছে আমরা কোচিংটাকে আলাদা করে ফেলছি। এবং এটা শুধুমাত্র যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোচিং করাবে এরকম না, এদেরকে আমরা নাম দিয়েছি লাইফ কোচ। মূলত আপনারা একদম শুরুতে আমি যে কথাটা বলছি যে পারপাস অফ স্টাডি, যদি আপনাদের এই লাইফ কোচরা যদি আপনার এই পারপাস অফ স্টাডিটা আপনাকে ক্লিয়ার করে দিতে পারে, তাহলে যদি আপনি জীবনে কি করতে চান সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে তো পরবর্তী পথটা আপনার জন্য খুবই সহজ। এজন্য বলা হয় প্ল্যান ইজ দ্য হাফ অফ টোটাল অ্যাক্টিভিটিস। একটা কাজের পরিকল্পনাই হচ্ছে যে অর্ধেকটা সহজ করে দেয়। তো যাই হোক, আমি সর্বশেষ যেটা হচ্ছে যে বলবো সেটা হচ্ছে স্টিক উইথ ইট। স্টিক উইথ ইট এইটা কিসের ছবি কে বলতে পারবেন? ফেভিকল বা ঘাম বা আঠার ছবি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আপনি লেগে থাকা, এই কাজটা হচ্ছে আপনার করতে হবে। শুধুমাত্র আমি যে প্ল্যান করলাম, অ্যাকশন প্ল্যান নিলাম, গোল সেট করলাম, গোল সেট করার জন্য যে 5টা ক্রাইটেরিয়া, স্মার্ট যে ওয়ার্ডটা আপনার মনে রাখবেন, তো এই 5টা ক্রাইটেরিয়াকে মাথায় রেখে হচ্ছে যে আমি আমার সমস্ত কার্যক্রম করলাম, কিন্তু যেটা হলো যে আমার হচ্ছে যে পরিকল্পনার জায়গায় আর আমি আমার জায়গায়, যদি এটা হয় তাহলে হচ্ছে যে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে আমি আমরা যেই সার্ভিসটা দিচ্ছি, আমি আশা করি এই সার্ভিসটা বাংলাদেশে না, এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের কোনো কোচিং হচ্ছে এইভাবে হচ্ছে চিন্তা করবো না, যেহেতু আমাদের সাথে
জাপানিজ থাকাটা আমাদের জন্য সুবিধা। তারা টাইম টু টাইম প্রতিটা জিনিসকে ধরে ধরে হচ্ছে যে অ্যানালাইসিস করে কিভাবে এটাকে আরো ইমপ্রুভ করা যায়, তারা আমাদেরকে সহযোগিতা করে। আমরা নিজেরা এই যে আপনাদের যে শুরুর প্ল্যানটা বলা যায় যে সিস্টেমের মধ্যে অ্যাপের মধ্যে যে প্ল্যানটা, এই প্ল্যানটা হচ্ছে মূলত একদম কমপ্লিটলি হচ্ছে যে আমার করা। তারপরে হচ্ছে আমাদের জাপানিজরা আস্তে ধীরে একটা একটা করে ছোট ছোট করে ইনপুট দিয়ে আরো এটাকে সমৃদ্ধ করেছে। তো আপনারা অনেকেই হচ্ছে যে ইন্টেনসিভ ব্যাচের ব্যাপারে খুব বেশি আগ্রহী। ইন্টেনসিভ ব্যাচের জন্য ব্যাচ যাওয়ার আগে সর্বশেষ আমি এই একটা রুল আপনাদেরকে বলে দিই, আপনারা যে কিভাবে ছোট্ট কয়েকটা স্মার্ট আইডিয়ার মাধ্যমে আপনারা পড়াশোনাকে আরো দীর্ঘস্থায়ী করতে পারেন। এটা হচ্ছে যে ওই যে কে যেন বলছিল ভুলে গেছি নামটা, পোটোমো টেকনিক্স। তো এটা হচ্ছে যে পড়াশোনা দীর্ঘস্থায়ী করার জন্য একটা ছোট্ট টেকনিক। সেটা হচ্ছে যে আপনি পড়াশোনার মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নেবেন। আমাদের আনটেস্টেড ফ্লুয়েন্সি ইজ অ্যান ইলিউশন, এই যে ইলিউশন কথা হচ্ছে যে অনেকেই হচ্ছে যে আমরা এই জিনিসটাতে ভুগি। যখনই হচ্ছে যে আমরা করি, পড়াশোনা করতে থাকি, পড়াশোনা করতে গিয়ে দেখা গেল যেটাই পড়তেছি মনে হচ্ছে যে এটা পারি যখন মনে হয়, ঠিক তখনই এই পারি শব্দটা পরবর্তীতে সবচেয়ে বেশি ভোগায়। কারণ যেটা হচ্ছে যে আপনি যখন পড়তেছেন তখন এই ব্রেইন হচ্ছে যে এটা আপনার এক ধরনের ইলিউশন তৈরি করে, এবং আপনার যদি পড়াশোনাটা বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে ইলিউশন থেকে বাস্তবে চলে আসে, রিয়ালিটিতে চলে আসে। তো আপনি যখন একবার দুইবার পড়ার পরে যখন দেখবেন যে আপনি পেরে যাচ্ছেন, এটা আপনি রিভিউ ছাড়া কনফার্ম করেন না, আপনি নিজেকে টেস্ট করতে হবে। টেস্ট করার মাধ্যমে মূলত ওই ইলিউশন দূর করে এটাকে পার্মানেন্ট করতে হবে। আর স্টাডি ইন ডিফারেন্ট প্লেস এট ডিফারেন্ট টাইমস, এটা হচ্ছে চেঞ্জের একটা কথা বলা হয়, যে আপনি পড়ার সময়টা আপনি চেঞ্জ করতে পারেন। যে একবার হচ্ছে যে আমি সকালে ইংরেজি পড়তেছি, ইংরেজি পরের দিন সকালে হচ্ছে যে আপনি বাংলাটা পড়েন। এবং হচ্ছে যে আপনি চাইলে যে পড়াশোনা আমার এখানে পড়তে ভালো লাগে না, ডিস্টার্ব হয়, আপনি একটু রুম চেঞ্জ করতে পারেন ব্রেকের মাঝে মাঝে। তো এরপরে আমি এখানে এই 4 নম্বর যে পয়েন্টটা টেস্ট, টিচ অ্যান্ড মিক্স, এইখানে এই মাঝখানের যে শব্দটা এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব টিচ। আর এটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল মডেলে আমাদের এই টিচ শব্দটা ছিল গ্রুপ স্টাডি নামে। তো টেস্টের ক্ষেত্রে আপনি যখনই পড়বেন তখনই হচ্ছে সাথে সাথে নিজেকে টেস্ট করবেন, বইটা বন্ধ করে অথবা লিখে। আর টিচটা হচ্ছে যে গ্রুপ স্টাডি, আপনি যখনই পড়বেন পড়ার পরে আপনারা এখানে যারা 150 জন শিক্ষার্থী থাকার কথা, এই 150 জনের মধ্যে আপনারা হচ্ছে যে 1 জন 2 জন হচ্ছে আপনারা নিজেদের ফ্রেন্ড হিসেবে তৈরি করে নেন। তৈরি করার মাধ্যমে আপনারা যখনই কোনো কিছু পড়বেন, পড়ার পরে আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করেন। শেয়ার করলে যেটা হবে যে আপনার হচ্ছে যে খুব দ্রুত এগুলো মনে থাকবে। কারণ যখন হচ্ছে আপনি কারোর সাথে একটা বিষয় শেয়ার করেন, এটা যত দ্রুত মাথায় গাঁথবে, অন্য কোনো স্টাইলে পড়াশোনা করে হচ্ছে এত দ্রুত মাথায় গাঁথানো সম্ভব না। আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আরেকটা বিষয় যে এনাফ স্লিপ অ্যান্ড শর্ট ন্যাপ ইজ ভেরি হেল্পফুল। এনাফ স্লিপ বলতে আপনার এখানে 6 ঘন্টা হচ্ছে আপনার মিনিমাম ঘুম কন্টিনিউ রাখতে হবে। এবং পরীক্ষার আগের দিন রাতে যারা অনেক বেশি পড়াশোনা করে তাদের ক্ষেত্রে হচ্ছে যে ফেইল হওয়ার চান্সটা একটু বেড়ে যায়। তো সেক্ষেত্রে পরীক্ষার আগের দিনগুলোতে আপনার মিনিমাম 6 ঘন্টা ঘুম নিশ্চিত করেন, এবং যেটা করবেন দিনে একবার ছোট্ট একটা নেপ নেওয়ার চেষ্টা করেন। যেমন হচ্ছে আপনি সকালে টানা 12টা পর্যন্ত পড়ে যদি হচ্ছে যে আপনি গোসল খাওয়া দাওয়া করার পরে আপনি চাইলে এখানে ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিতে পারেন। এই ছোট্ট ন্যাপটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে এই পড়াশোনাগুলো মনে রাখার জন্য। তো এই 5টা রুল আপনারা চাইলে মাথায় রাখতে পারেন। আর হচ্ছে যে যারা গোল সেট ভালোভাবে এখনো করেন নাই তারা হচ্ছে গোলটা আপনার রুটিনটা দ্রুত সেট করে নিন। আর সর্বশেষ কথা হচ্ছে যে 2 ধরনের মানুষ আছে আমরা এই বলা যায় যে স্মার্টফোনকে কেন্দ্র করে আমরা ভাগ করি। এর মধ্যে 90% মানুষ যারা হচ্ছে যে স্মার্ট এক নম্বর ভাগ স্মার্ট হ্যালো 90% মানুষ যারা স্মার্টফোনকে ব্যবহার করে তাদের গেম খেলার জন্য, নেটফ্লিক্স দেখার জন্য। আমরা যারা গেম এবং নেটফ্লিক্স দেখি না তারা যেটা করেন এই ইউটিউবে ঢুকলে বা হচ্ছে ফেসবুকে ঢুকলেই হচ্ছে যে কোনো একটা স্ক্রলিং এর যে বিষয়টা, এটা আমাদের অনেকের টেন্ডেন্সি থাকে। যাদের ভিতরে এই টেন্ডেন্সিটা আছে এটা খুব দ্রুত ঝেড়ে ফেলে। এই জন্য হচ্ছে এই টেন্ডেন্সিটার জন্য অ্যাভয়েড করার জন্য আমরা আমাদের নিজস্ব একটা ট্যাব নিয়ে আসছিলাম।
যার নাম ছিল ব্যাকবোন এডু ট্যাব। এডু ট্যাবটা হচ্ছে যেটা করে, সেখানে কোনো ধরনের ওয়াইফাই অথবা সিম কার্ড নাই, ওয়াইফাই আছে সিম কার্ড নাই। তো সিম কার্ড না থাকাতে এইটাতে কল চলে আসা, কিছুক্ষণ পর নোটিফিকেশন চলে আসা, ডিস্টার্ব করা, এটা আর হয় না। 10% পিপল আছে যারা হচ্ছে স্মার্টফোনকে স্মার্টলি ইউজ করে তাদের পর্যাপ্ত পরিমাণ যে ধরনের অপরচুনিটি বা নলেজ গ্যাদারিং করা দরকার সেগুলো তারা হচ্ছে যে এই স্মার্টফোন থেকে নিয়ে থাকে। তো আমি আশা করি আপনারা সবাই সেকেন্ড যে 10% এর মধ্যেই আছেন। আমি এবার হচ্ছে আমাদের ইন্টেনসিভ ব্যাচ সম্পর্কে একটু বলি। তো ইন্টেনসিভ ব্যাচ এবং এক্সটেনশন এই দুইটা ব্যাপার হচ্ছে আমরা ইতিমধ্যে কনফার্ম করেছি। তো ইন্টেনসিভ ব্যাচটা শুরু হয়ে যাবে হচ্ছে আগামী কালকে, আপনাদের খাতা দেখা শেষ হয়ে গেলেই হচ্ছে আপনাদের ইন্টেনসিভ ব্যাচটা ফর্ম হয়ে যাবে। তো ইন্টেনসিভ ব্যাচের জন্য কিছু বেনিফিট হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমরা সেট করেছি। সেটা হচ্ছে ইন্টেনসিভ ব্যাচের স্টুডেন্টরা যেটা করতে পারবে, যেমন হচ্ছে যে এখন যেটা হয় আপনারা র্যান্ডম পড়াশোনা করেন, টিচার তার মতো করে পড়ায় এবং আপনারা কিছু কোশ্চেন করেন। তো ইন্টেনসিভ ব্যাচের স্টুডেন্টরা চাইলে কিছু কোশ্চেন ইন অ্যাডভান্স করে রাখতে পারবে, যেখানে প্রায়োরিটি বেস টিচার সেই কোশ্চেনগুলোর আনসার দিতে পারবে। ইন্টেনসিভ ব্যাচের স্টুডেন্টরা কিছু এডিশনাল সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস পাবে এবং কিছু লাইভ কোচেরদের কাছ থেকে কিছু এডিশনাল লাইভ কোচিং পাবে সেপারেটলি, যা হচ্ছে যে আপনাদের পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিছু শর্টকাট টেকনিক হচ্ছে খুব দ্রুত আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো যারা হচ্ছে যে এখনো অমনোযোগী তাদের জন্য বলবো যে আপনাদের জন্য যারা ইন্টেনসিভ ব্যাচে চান্স পাবেন তাদের জন্য ডেফিনেটলি কিছু ভালো জিনিস থাকবে। আর যারা হচ্ছে যে ইন্টেনসিভ ব্যাচে চান্স পাবেন না তারাও একদম হতাশ হওয়ার কিছু নাই। আপনারা যত দ্রুত পারেন আপনাদের পড়াশোনার স্ট্যান্ডার্ডটাকে আরেকটু ইমপ্রুভ করেন। আমরা হচ্ছে চেষ্টা করেছি আপনাদের পরীক্ষার রেজাল্ট, আপনাদের ডেইলি অ্যাটেন্ডেন্স, আপনাদের কমিউনিকেশন, এইগুলোর উপরে ভিত্তি করে আপনাদের ইন্টেনসিভ ব্যাচের জন্য আলাদা করে যে বিষয়টা যে ঠিক আছে কেন আপনারা বাকিদের চাইতে বেটার, সেজন্য হচ্ছে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে মূলত আপনাদেরকে সিলেক্ট করতেছি। আর সেখানে হচ্ছে সম্ভবত 25-এর মার্কিং হচ্ছে, 25-এর মধ্যে আপনাদের রেজাল্টের এভারেজটা একটা মার্কিং, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের লাইভ কোচের সাথে আপনাদের যে কারেকশন সার্ভিস সেগুলোতে পারফরমেন্স, এই সবগুলো মানে অনেকগুলো ক্রাইটেরিয়াকে সেট করে মূলত আপনাদেরকে নেওয়া হয়েছে। রাজন, হ্যালো, আছেন রাজন? জি স্যার। আচ্ছা, আমাদের ইন্টেনসিভ ব্যাচের জন্য কি আমরা এখনো তো নাম্বার ঠিক করি নাই। যারা আছে আমাদের ওই ক্রাইটেরিয়াতে ব্যাচে যারা দেখা গেল যে 25 মার্কসের মধ্যে যারা 15 প্লাস থাকবেন তাদেরকে ইন্টেনসিভ ব্যাচে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমরা নাম্বারটা সেট করি নাই। তো এনিওয়ান ক্যান উইন দ্য প্লেস। আর যারা হচ্ছে যে এই উইকে পাবে না তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো নেক্সট উইক লাস্ট অপশন দেওয়ার জন্য, তো যাতে করে আপনারা হলো দিল্লি। হ্যালো, কিছু বলতেছেন? যারা চান্স পাবেন না আশা করি যে আপনারা নেক্সট উইক ইনশাআল্লাহ চান্স নেক্সট উইকের মধ্যে হচ্ছে আপনারা এই সুযোগটা লাস্ট নিতে পারবেন। তো সর্বশেষ কথা হচ্ছে সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যালো, ডিস্টার্ব হচ্ছে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আমরা জি ভাই শুনতে পারতেছি। তো সর্বশেষ কথা হচ্ছে যে সাকসেসটা কোনো অ্যাক্সিডেন্ট না। আপনি যে হুট করে অনেকেই আমরা বলি যে ঠিক আছে আজকে পড়বো না, আমি যখন পড়া শুরু করবো কেউ আমার সাথে পারবে না। তো এইটা ওই যে কচ্ছপ খরগোশের মতো, যে আপনারা যদি মনে করেন যে আপনি শুরু করলে তখন একদম সব শেষ করে ফেলবেন, এটা আসলে কখনো সম্ভব না। আপনারা বরং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একের পর এক পড়াশোনা করার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা এখন ওপেন। কারো কোনো প্রশ্ন আছে? যে নাবিদ বলেন তো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো প্রথম অনেকগুলো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, আমার ফোনে আর কি ব্যাকবোন অ্যাপ আপডেট দেওয়া যেত না।
তো ওইটা হুয়াই নিউ, মানে ওই যে নিউ ভার্সন ছিল, তো তো ওইটাতে মানে অ্যাপসটা আমি পাইতাম না, তো আমি অন্য ফোন থেকে আইনার কি ইয়ে করতাম, কিন্তু আমার ফোনে এটাতে আপডেট না হওয়ার কারণে মানে এই লিখিত পরীক্ষাটায় আমি অংশগ্রহণ করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তাইলে এখন হচ্ছে যে কি আপনি ইয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন যে ইন্টার্নশিপ বেসে চান্স পাবেন কিনা? জি জি। ওকে, এই ব্যাপারে আপনি যদি ওই লাস্ট পরীক্ষাটা কি আপনি ঠিকমতো দিয়েছেন? লাস্ট পরীক্ষাটা আমি পরে মানে দুইটা পরীক্ষা দিছি, মানে ওটা ওই যে রাজন ভাই বলছে যে মানে এগুলো মানে লিখে জিমেলে পাঠা দিতে আর কি। পরে আমি আর কি এভাবে দিছিলাম আর কি দুইটা পরীক্ষা লাস্টে। গতকালকের পরীক্ষাটা দিয়েছেন ঠিকমতো? জি, কিন্তু আমি এগুলো রেজাল্ট পাই না। কেন পাবেন না? রেজাল্ট আমি মেইল করে দিছি, কিন্তু আমার তো ওই ব্যাকবনে আর না, রেজাল্ট তো সবাইকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওইটার ব্যাপারে তাহলে আমি একটু রাজন, ওইটার কারণ কি রেজাল্ট? স্যার, ওর প্রবলেম হচ্ছে যে সকল ফোনে আর কি ওর ফোনটাতে অ্যাপটা আপডেট দেওয়া যেত না, তো পরবর্তীতে আমি ওকে বলেছিলাম মেইল করে দেওয়ার জন্য। তো একটা ও দুইটা পরীক্ষায় জয়েন করেছে, তো যে ইমেল করে যে রেজাল্টটা দিয়েছিল, তো আমরা হচ্ছে সাধারণত যে অ্যাপে যেগুলো আসে ওগুলো চেক করে, তো ওইটা আর কি চেক করে না। আর এই যেটা হচ্ছে যে গতকালকে যেটা দিয়েছে এটা রেজাল্ট আশা করি পাবে। ওকে ওকে, আচ্ছা টাইপ করে দেন দেখি আপনার জি ভাই। ওকে আচ্ছা, তাইলে হচ্ছে গতকালকে রেজাল্টের গতকালের রেজাল্টটা তো অবশ্য সবচাইতে বেশি মার্কস দেওয়া আছে, ঠিক আছে? সবচাইতে বেশি আর মার্কস। ভাইয়া জি জি। আমি যে মেইল করি এগুলো কি মানে ওইখানে যায় কিনা সেটাও জানি না। ওকে ওকে, রাজন, ওটা হচ্ছে একটু থ্যাংক ইউ বা হচ্ছে যে রিসিভ উইথ থ্যাঙ্কস, এই শব্দটা হচ্ছে আপনারা একটু মেইল করতে রিপ্লাই দিয়ে দিতে পারেন তো। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। সেটা ওনারা বুঝবে যে আসলে কি করতেছে। আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। শেখ কামরান, আপনারটা বলেন তো। জি ভাইয়া, আমি এরকম 3টা পরীক্ষা দিতে পারিনি ভাইয়া, সাবমিট করতে পারছি না। গতকালকে তো জি ভাইয়া দিছি। গতকালকেটাতে হাইয়েস্ট মার্ক, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আশা করি যদি আপনি মোটামুটি রেজাল্ট ভালো হয় এবং হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স অন্যান্য পার্টিসিপেশন যদি ঠিক থাকে, তাহলে আশা করি আপনি চান্স পেয়ে যাবেন। জি ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, 10:30 প্রায় 10টা বেজে গেছে। আর রিদওয়ানুল হাসান, আপনারা যারা কথা বলে ফেলেছেন তারা হ্যান্ড লোয়ার করে ফেলেন। রিদওয়ানুল হাসান, আপনি একটু বলবেন। জি ভাইয়া, আমাদের তো রেজাল্টটা হচ্ছে লাইভ কোচে দেয়, তো আমাদের সবার রেজাল্ট যদি এক জায়গায় থাকতো তাহলে আমি আর কি জানতে পারতাম কে কেমন নাম্বার পাইতেছে, তাদের তুলনায় আমার নাম্বারটা কেমন হইতেছে, সবারটা দেখলে আর কি নিজেকে যাচাই করতে পারতাম। ওকে, আমরা তো সবকিছুতে অটোমেশন নিয়ে আসার চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে এইটা দেখি যে একটা ভালো আইডিয়া। আমরা যেটা করতে পারি, আপনাদেরকে স্কোরিং করে দিতে পারি, তাহলে হচ্ছে তার পজিশন কত, এটা হচ্ছে যে আমরা দিয়ে দিতে পারবো আশা করি। তো এটা সম্ভব না, তো নেক্সট উইক থেকে আমি দেখি যে আজকে সফটওয়্যার টিমের সাথে কথা বললে নেক্সট উইক থেকে যদি সম্ভব হয় আমরা ওইটাতে যাব ইনশাআল্লাহ। র্যাঙ্কিং এর যে ব্যাপারটা স্যার অলরেডি দেওয়া হয়েছে, যে কার র্যাঙ্কিং কত আছে, স্যার কার পজিশন কত সময় পরীক্ষা হয়েছে এটা অলরেডি দেওয়া হয়, এখন আগে থেকেই দেওয়া হয়। এখানে সাউন্ড হয় কিসের? স্যার এখন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের সর্বশেষ কথা হচ্ছে যে আমি মোটামুটি এখানে দুইটা টেকনিক আপনাদেরকে বলছি, যেহেতু আপনার সামনে পরীক্ষার্থী, আমি অন্য কোনো বিষয়ে যাই নাই। যদি হচ্ছে যে রাকিন তো আসেন মনে হয় না গ্রুপে? রাকিন আছেন? আচ্ছা, যাই হোক, তো রাকিন হচ্ছে যে পোস্ট দিয়েছে যে আমি মূলত কর্পোরেটের জন্য খুব ভালো। তো আমি জানি না যে আমি হচ্ছে আপনাদেরকে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারবো। আপনারা যেটা হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে এখন থেকে ডিটারমিনেশনটা কমপ্লিট করেন। আপনারা এর মধ্যে হচ্ছে যে লাইফ হিস্ট্রিতে যেটা নিয়ে আসছে আপনার মাহিন ভাই, আপনার আমিনুল ভাই, আপনার কাইটু, তারা হচ্ছে যে বিষয়গুলো ইতিমধ্যে আলাপ করছে, আপনাদের প্রত্যেকেই ছোট ছোট কিছু টুল ইউজ করার চেষ্টা করছে, যে কিভাবে আপনারা আরো সঠিকভাবে পড়াশোনা রপ্ত করে আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। তো এখন মোটিভেশন বলা যায় যে আপনাদের জন্য না, আপনাদের জন্য একটা
ছোট্ট সুসংবাদ দিয়ে রাখি। আমার বন্ধু মিস্টার ইউজি আমদো, উনি হচ্ছে যে আগামী আমাদের 10 তারিখের মোটিভেশন ক্লাসটা নেবেন। মিস্টার ইউজি আমদো এখন বর্তমানে জেত্রোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতেছে। আপনি অন্যভাবে বলতে পারেন যে জাপানের যত ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়, এই সমস্ত ইনভেস্টমেন্ট ডিসিশন যিনি দেয় উনি হচ্ছে আমার বন্ধু ইউজি আমদো। তো ইউজি আমদো হচ্ছে যে আগামী ক্লাসটা নিবে এবং আশা করি আপনারা এই যে ঠিক এই জায়গাটা থেকে বলা যায় যে কি বলে আপনাদের এখন আইসিসি লেভেল, এখান থেকে আপনারা যেই সুযোগটা পাচ্ছেন জাপানিজদের সাথে মিশা, জাপানিজদের সাথে কথা বলা, জাপানিজ সার্ভিস, বাংলাদেশে যারা আমরা কাজ করতেছি তারা হচ্ছে গবেষণা ভিত্তিক আমেরিকা বলেন, ইউএসএ বলেন, জাপান বলেন, তাদের যে সবচাইতে ভালো দিকগুলো সেগুলোকে নিয়ে এসে আপনাদের জন্য একটা সার্ভিস যে রেডি করেছি, এই সার্ভিসটা আপনারা পাচ্ছেন এবং হচ্ছে আপনারা একটা গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে চলে আসছেন। তো এখন থেকে যদি আপনারা একটু মনোযোগ হন, যারা আছে এই 40 জন বা 50 জন যারা আছে আমাদের টিমে আছেন এখন তাদেরকে বলবো, বাকি যারা আছে যে নাই তাদেরকে আমি কিছুটা বলবো যে তারা হয়তো এটাকে গুরুত্ব দিচ্ছে না। আপনারা আসলে জানেন না যে আপনারা কি ধরনের অপরচুনিটি পাচ্ছেন, কারণ বাকি যারা অনেক টাকা দিয়ে কোচিং করতেছে তারা আর যাই তারা তো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচিত হচ্ছে। আপনারা শুধু বিশ্ববিদ্যালয় না, আপনারা ওয়ার্ল্ড লেভেলের অনেক বড় বড় মহিলার সাথে পরিচিত হচ্ছেন। এদের সাথে আপনার ফেসবুকে কানেক্টেড থাকা, এদেরকে মাঝে মাঝে মেসেজ দেওয়া, নতুন নতুন নিজেদের বাংলাদেশের বিষয়ে আপডেট দেওয়া, জাপানের বিষয়ে আপডেট নেওয়া, এই কাজগুলো হচ্ছে আপনারা মাঝে মাঝে করার চেষ্টা করুন। তাহলে যেটা হবে যে আপনার একটা গ্লোবাল থিঙ্কিং লেভেলে, যেটা আমার আজকে আলোচনা আনতে চেয়েছি যে আপনারা অবশ্যই গ্লোবাল লেভেল চিন্তা করার জন্য আপনারা যেই প্ল্যাটফর্মটাতে আসেন এইটা হচ্ছে আপনাদের অনেক বেশি সাপোর্ট দিবে। তো নেক্সট ক্লাসটা এই 46 জনের কেউ মিস করবেন না, এবং আশা করি যে উনি আমার কাছ থেকে 1 সপ্তাহ টাইম নিয়েছে যে আপনাদেরকে ভালো কিছু ডেলিভারি দেওয়ার জন্য। আমি গতকালকে রাতে ওনার সাথে চ্যাট করতেছিলাম, উনি 2014 সালে 14 সালে আমাদের রাকিন, ওটা কি 14 না 13 আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা ট্রিপ করেছিলাম, 13 সাল স্যার। 13? জি স্যার 13। ওই 13 সালে উনি আমাদের এখানে একবার এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলেন। ওনারা তো খুব পছন্দ করে আপনাদেরকে, এবং আপনাদের এই উত্তরোত্তর বলা যায় যে সাফল্য সেগুলো তারা কামনা করে। আপনারা আমাদের যে এক্স স্টুডেন্ট আছে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। তাদেরকে আমরা যেভাবে সাপোর্ট দিয়েছি এবং আপনাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছি, আশা করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন এবং ব্যাকবোনের সাথেই থাকবেন। কারণ ব্যাকবোন শুধু আপনাদেরকে এখনই ছেড়ে দিচ্ছে না যে আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করালাম তারপরে আপনাদের সাথে কোনো কানেকশন থাকবে না, আসলে এটা না। এরপরে আপনাদের জন্য আরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে টিউশনের সুবিধা, জাপানের হাই স্কুল স্টুডেন্টদেরকে ইংরেজি শেখানোর সুবিধা, আবার হচ্ছে এই যে এবছর যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের মতো করে আপনারাও এই সেবাগুলোতে কানেক্টেড থাকবেন। এই কাজগুলো যদি আপনারা পরবর্তী স্টেপে ব্যাকবোনের সাথে থেকে থেকে 1-to-1 করতে পারবেন। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করতেছি, আর প্রত্যেককে আশা করি বিজয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এখানে ওকে, থ্যাংক ইউ মিস্টার রিদওয়ান। থাকতে যাচ্ছেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। ভাই জি নাবিল ভাই, একটা আমার প্রশ্ন ছিল। আমি না ওই যে কারেকশন সার্ভিস গুলোতে যে মেকের সেন্টেন্স গুলো, তারপর যেগুলো ট্রান্সলেশন, এগুলোতে অংশগ্রহণ করতে পারি, কিন্তু প্যারাগ্রাফ গুলো মাঝে মাঝে হয় না। এগুলো মানে আমি ওয়ার্ড যদি 100টার উপরেও দিই তাহলে আসে যে ম্যাক্সিমাম 100টা থেকে 250, আবার যদি কমও মানে বেশিও দিই তাও মানে এটাই আসে। তো আমি কালকে রাজন ভাই দেখাইছিলাম এটা স্ক্রিনশট দিয়ে আর কি, আমার কয়েকটা প্যারাগ্রাফ এরকম আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে কারণ হচ্ছে এটা একদম নতুন এডিশন তো আমাদের, ইনশাআল্লাহ যেহেতু এটা ইস্যুটা রয়েছে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। এবং হচ্ছে যে শুধুমাত্র আপনারা যে কোচিং করতেছেন এটা না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে, আপনার বন্ধু বান্ধব, তাদের সাথে কোনো ধরনের কম্পিটিশন না গিয়ে তাদেরকে সাপোর্ট দেন, যাতে আপনার বন্ধু সহ আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন। ব্যাকবোনের যত সুবিধা আছে তাদেরকে দিয়ে দেন। আমরা এই সুবিধাগুলো আপনাদের জন্য তৈরি করেছি,
তো আপনারা যদি এই সুবিধা না নেন তাহলে হচ্ছে যে ব্যাকবোন মানে আপনারাই আনফরচুনেট হবেন, আর আমাদের ইফোর্টটা ভেঙে চলে যাবে। সো আমাদের ইফোর্ট এবং আপনাদের আন্তরিকতা দুইটা মিলে আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের সাফল্যে পৌঁছে যাব। সবাই তাহলে ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আপনিও ভালো আল্লাহ হাফেজ। থাকবেন স্যার।